ওকে, ভ্যালু চেইন অ্যানালাইসিস আমি প্রথম থেকে শুরু করি। একটু সংক্ষেপে আমি গতদিন কি করে ফেলছি অলরেডি তোমাদের বলে দিছি। আজকে জাস্ট সংক্ষেপে একটু আগাবো। অনেকগুলো ক্লাসেই বলে দিছি। কয়েকটা ক্লাসে কেউ আছো যাদের ক্লাসে আমি প্রথম দিকে আলোচনা করি নাই? ওকে। ভ্যালু চেইন অ্যানালাইসিস থেকে আমরা মূলত বের করি একটা বিজনেসের অনেকগুলো অ্যাক্টিভিটি থাকে, অনেক ধরনের কাজ করতে হয়। ডাজন্ট ম্যাটার তুমি কি বানাইতেছো, তুমি যদি একটা ছোট্ট কেকও বানাও কিংবা একটা ইভেন পানি যদি তুমি বিক্রি করো, তোমার একটা পানির কোম্পানি, পানির মিনারেল ওয়াটারের কোম্পানি, সেখানেও একটা অ্যাক্টিভিটি না যে আমি বানাইলাম আর বিক্রি করলাম। এটার জন্য তোমাকে জানতে হবে, পানির জন্য তোমাকে জানতে হবে কোথা থেকে তুমি পানিটা আনবা, তারপরে পিউরিফাই করার জন্য কি, কি জিনিস করবা, কি, কি স্টেপ আছে, তোমার কি, কি মেশিনারিজ লাগবে, অনেক ধরনের জিনিস আছে। সো ডাজন্ট ম্যাটার এটা কি, কোন ধরনের বিজনেস। প্রত্যেকটা বিজনেসেরই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে। তোমাকে এক কথায় আমি প্রথম দিনই বলছিলাম প্রথম ক্লাসে যে আমাদের মূল উদ্দেশ্য থাকবে একটা বিজনেসের মূল উদ্দেশ্য তার প্রফিট ম্যাক্সিমাইজ করা। অন্য কিছু না। প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে। তো প্রফিট ম্যাক্সিমাইজ করতে হলে কি করতে হবে? আমাকে প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে কোন জায়গাতে আমি দাম বাড়াইতে পারি কিংবা ভ্যালু বাড়াইতে পারি কিংবা কোন জায়গাতে আমি খরচ কমাইতে পারি সেগুলো বের করতে হবে। তো এটাই হলো ভ্যালু চেইন এনালাইসিস এর মূল কাজ। এটার আরেকটা নাম হলো পর্টার এনালাইসিস। পর্টার এনালাইসিস ও পরীক্ষাতে বলা হইতে পারে। সবসময় যে ভ্যালু চেইন এনালাইসিস বলা হবে এমন কোন কথা না। বরং ওয়ার্লড এ এই এনালাইসিসটা মূলত পরিচয় এটা পটার অ্যানালাইসিস। পটার অ্যানালাইসিস বললে যেকোনো ধরনের গ্র্যাজুয়েট ডাজন্ট ম্যাটার সে ইভেন যদি বাংলাতে গ্র্যাজুয়েশন করে, তাইলেও সে পটার অ্যানালাইসিস নাম বললেছেন কি আ আ উম তো পটার অ্যানালাইসিস বললে সবাই জানবে। সো আ আমরা মূলত এটাকে পটার অ্যানালাইসিস বলা হয় ওয়ার্লড এ। তো এখানে দেখো আমাদের ফার্স্ট এই যে জিনিসটা বলছে সেটা হলো যে a value chain is a business model that describes the full range of activities needed to create a product or service. আমরা এখানে কি বলতেছে ফুল রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস। আমি বলছি একটু আগেই যে প্রত্যেকটা অ্যাক্টিভিটি তোমাকে যাচাই করতে হবে। যা করতেছো প্রত্যেকটা অ্যাক্টিভিটি। The purpose of a value chain analysis is to increase production efficiency. এফিশিয়েন্ট হইতে হবে তোমাকে এবং সেটা প্রোডাকশন পর্যায়ে, সেটা সেলস পর্যায়ে না। সেলস পর্যায়ে আমরা কি করব? ডিসিশন সাপোর্ট সিস্টেমের মাধ্যমে করতে পারি। অপারেশন সাপোর্ট সিস্টেমের মাধ্যমে করতে পারি। কিন্তু ভ্যালু চেইন এনালাইসিস যেটা করবে সেটা হলো তোমার প্রোডাকশন পর্যায়ে তোমাকে সাপোর্ট দিবে। প্রোডাকশন এফিশিয়েন্সি তোমাকে বাড়াইতে হবে। এখন তোমার ২ জন মানুষ মিলে একটা কাজ করে সেটাকে যাতে ১ জন মানুষে বা ১.৫ জন মানুষে আমরা করে ফেলতে পারি সেই ব্যবস্থা তোমাকে করতে হবে। এখন তোমার একটা জিনিস বানাইতে ৳৫০০ খরচ হয়, তুমি ৳১,০০০ দিয়ে বিক্রি করো। সেটা যাতে তুমি ৳৪০০ দিয়ে বানাইতে পারো সেইটা। শুধু যে মানুষ কাট করেই করা যাবে এমন কোনো কথা নাই। সেটা তোমার আরো অনেকভাবে তোমার সাপ্লায়ার এখন তোমার ৳১০০ দিয়ে একটা জিনিস সাপ্লাই দেয়, সেটাকে তুমি ৳৫০ তে নামায় আনতে পারো। সেটা দিয়ে তুমি করতে পারো। ডিফারেন্ট সাপ্লায়ার। কিন্তু কোয়ালিটি একটা জিনিস মাথায় রাখবা যে এটা করতে গেলে তোমাকে কোয়ালিটি ডিটোরিয়েট করা যাবে না। কোয়ালিটি নিচে নামানো যাবে না। কোয়ালিটি তোমাকে মেইনটেইন করে যেতে হবে। ভ্যালু চেইন এনালাইসিস এর কাজ এইটা না যে আমার কোয়ালিটি নিচে নামিয়ে আমি প্রোডাকশন কস্ট কমায় ফেলি কিংবা কি কমায় ফেলি, প্রোডাকশন এ আমি মোর এফিশিয়েন্ট হই, সেটা না। কোয়ালিটি ঠিক রেখে আমি কিভাবে একটা জিনিসে মোর এফিশিয়েন্টলি একটা প্রোডাক্ট আমি মার্কেটে আনতে পারি সেটা হলো তোমার মূলত কাজ। আ তো কি হইছে? সো দ্যাট a company can deliver the so that a company can deliver maximum value for the least possible cost. তোমাকে একদম সর্বনিম্ন খরচে যতটুকু করা সম্ভব এই সর্বনিম্ন খরচের মধ্যে তোমার আ লিস্ট পসিবল কস্টের মধ্যে তোমার সর্বোচ্চ ডেলিভারিটা নিয়ে আসার চেষ্টা করতে হবে। Completing a completing a value chain analysis allows businesses to examine their activities. আমরা একটু আগেই বলছি যে ফুল রেঞ্জ অফ অ্যাক্টিভিটি নিয়ে তুমি কাজ করবা ভ্যালু চেইন এনালাইসিস এ। তুমি ফুল রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করবা। সো তোমাকে এই ভ্যালু চেইন এনালাইসিস করলে তোমার কি হবে? প্রত্যেকটা অ্যাক্টিভিটিস নিয়ে তোমাকে কাজ করতে হবে। এখানে একটা এক্সাম্পল দিছে ম্যাকডোনাল্ডস নিয়ে। ম্যাকডোনাল্ডস মিশন ইস টু প্রোভাইড কাস্টমারস উইথ লো প্রাইসড ফুড আইটেম। তো সে যখন তার মিশনই নিছে, তার মূল উদ্দেশ্যই নিছে যে আমাকে লো প্রাইসের মধ্যে একটা প্রোডাক্ট ডেলিভারি দিতে হবে। একটা কাস্টমারকে আমার ফুড দিতে হবে। তাইলে সে কি করবে? সে কি কোয়ালিটি চিন্তা করবে? সে কি মোর এক্সপেনসিভ আ আ কি বলে মিট ইউস করবে? সবচেয়ে ভালো রেঞ্জের মিট ইউস করবে? সবচেয়ে ভালো রেঞ্জের ব্রেড ইউস করবে? না। সে ওইখানে তাকে কি করতে হবে? যে তার লো প্রাইস রাখার জন্য কিন্তু that doesn't mean ম্যাকডোনাল্ডস খারাপ। ম্যাকডোনাল্ডস খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। তার মানে টেস্ট এ সে গুরুত্ব দিচ্ছে যে টেস্ট ভালো হইতে হবে কিন্তু লো প্রাইস হইতে হবে। সো এটা তো সে কিভাবে বের করছে? সে ভ্যালু চেইন এনালাইসিস করে বের করছে যে আমি আমার আ কিসের ম্যাকডোনাল্ডস এত বেশি চলতেছে কারণ মানুষ কুইক ফুড পাচ্ছে, দ্রুত একটা জিনিস পাওয়া যায়, ফাস্ট ফুড জিনিস। সো সে আ
সে গেলেই সাথে সাথে 2 মিনিটের মধ্যে কি দিতে পারে, একটা ফুড দিয়ে দিতে পারে এবং সাথে সাথে টেস্টও ভালো থাকে, কিন্তু প্রাইস লো হতে হবে। এটা এইভাবে করলে কি হবে? তো ভেরি ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন, হোয়াট ইজ ভ্যালু চেইন অ্যানালাইসিস? তো হোয়াট ইজ পর্টার অ্যানালাইসিস এবং হোয়াই ভ্যালু চেইন অ্যানালাইসিস ইজ ইম্পোর্টেন্ট। হোয়াট ইজ ভ্যালু চেইন অ্যানালাইসিস যদি বলে, এটা হইলো তার আনসার। আর হোয়াই ভ্যালু চেইন অ্যানালাইসিস, কেন তুমি ভ্যালু চেইন অ্যানালাইসিস করবা? আমরা একটু আগে বলছি যে এফিশিয়েন্ট হওয়ার জন্য। কোন পর্যায়ে? প্রোডাকশন পর্যায়ে। So value chain increases the efficiency of the business so that customers can receive the product with most value added at lowest possible cost. তোমার সর্বোচ্চ ভ্যালুটা পাবে সর্বনিম্ন খরচে। মানে ওই খরচের মধ্যে যেটা সর্বোচ্চ দেওয়া যায়। দ্যাট ডাজন্ট মিন যে আমি ৳৫০০ দিয়ে একটা শার্ট কিনে আশা করব এটা ৳৫,০০০ সমপর্যায়ে চলে গেছে, সেটা না। এটা মাথায় রেখো যে আমি ৳৫০০ যদি আমি এখন একটা শার্ট বানাইতে আমার ৳২৫০০ খরচ পড়ে, সেটাকে আমি ৳৫,০০০ বিক্রি করি। আমার টার্গেট এইটা না যে আমি এটাকে ৳৫০০ বানানোর পরে আমি ৳৫,০০০ দিয়ে বিক্রি করব। বরং ৳৫০০ দিয়ে বানাইতে পারলে তুমি ৳১,০০০ দিয়ে এটা বিক্রি করবা। সো তোমার ভ্যালুর জন্য তুমি যে কস্ট আমি দিব, যে খরচ আমার হবে, সেই খরচের মধ্যে সবচেয়ে ভালো যেটা প্রোডাক্ট আমি দিতে পারি, সেইটা যাতে আমি দিতে পারি, সেটা হলো ভ্যালু চেইন এনালাইসিস এর মূল কাজ। এইজন্য আমি ভ্যালু চেইন এনালাইসিস করব। The end goal of value chain management is to create a competitive advantage for the company by increasing the overall margin. আমার মূলত আমি কখন আমি ভালো জিনিস বিক্রি করতে বা কখন আমি মোস্ট প্রফিট করব? যখন আমি অন্য কোম্পানির উপর আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে পারি। যেমন আমিও একটা জিনিস বিক্রি করি, তুমিও একটা জিনিস বিক্রি করো। সেইম জিনিস। কেন আমার জিনিসটা তোমার জিনিসের থেকে বেশি চলবে? কোন না কোনভাবে আমি তোমার উপর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতেছি। সেটা অ্যাডভান্টেজ অনেকভাবে হইতে পারে। হইতে পারে যে আমারটা সেইম ধরনের প্রোডাক্ট কিন্তু আমারটা প্রাইস কম। আবার এমনও হইতে পারে যে তোমারটা থেকে আমারটার কোয়ালিটি বেটার। কিংবা প্রাইস সমান কিন্তু আমারটার কোয়ালিটি বেটার। আবার এমনও হইতে পারে যে বা আমারটার একটু প্রাইস বেশি কিন্তু কোয়ালিটি বেটার। আবার এমনও হইতে পারে যে আমারটা বেশি জায়গায় আমার ফর এক্সাম্পল তুমি যদি এখন চিন্তা করো আ চেইন যেগুলা, যেমন ধরো টেস্টি ট্রিট। টেস্টি ট্রিট এত চলে কেন? কারণ সে প্রত্যেক পাড়ায়, পাড়ায় মোটামুটি একটা করে টেস্টি ট্রিট আছে। সো মানুষ ইজিলি অ্যাক্সেসিবল হয়ে গেছে। মানুষ খুব দ্রুত একটা মানসম্মত খাবারের কাছে চলে যেতে পারতেছে। যেখানে তুমি যদি এখন ফর এক্সাম্পল অন্য একটা কোম্পানি সিলেক্ট করো, সেটা ওয়েল ফুড ধরো ফর এক্সাম্পল ওয়েল ফুড এর জন্য আমাকে যেতে হয়। আমার সবচেয়ে কাছের ওয়েল ফুড হইলো দর্শনদরির এখানে। তো আমাকে এতদূর যাইতে হবে। আমি মনে করি যে আচ্ছা দূর থেকে আমার বাসার পাশে ঈদগাতে আমার টেস্টি ট্রিট আছে, টেস্টি ট্রিটের কাছে চলে যাই। এত দূর যাবো ঈদগাতে দর্শনদৌড়ি জাস্ট একটা এই জিনিস কেক কেনার জন্য কিংবা একটা সিঙ্গারা কেনার জন্য কিংবা একটা সমোসা কেনার জন্য, তার চেয়ে আমি টেস্টি ট্রিট থেকে নিয়ে আসি। তো এইভাবেও হইতে পারে। অনেকভাবে আমরা তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কিভাবে ভ্যালু চেইন এনালাইসিস করে তুমি কোন জিনিসটা পাইছো, কোন জিনিসটাতে তুমি মোস্ট ইম্পোর্টেন্ট দিবা, এই জিনিসটা বের করাটা হইলো এবং কিভাবে আমি সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সাপোর্ট দিতে পারবো, সর্বোচ্চ প্রোডাক্টটা দিতে পারবো সর্বনিম্ন খরচে। এটি হলো ভ্যালু চেইন এনালাইসিস এর মূল কাজ। হোয়াট, হাউ অ্যান্ড হোয়াই। ভ্যালু চেইন এনালাইসিস মূলত আসছিল 1985 এ মাইকেল পর্টার নামে, যে কারণে এটাকে পর্টার এনালাইসিস বলা হয়। উনার একটা বই লিখছিল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা ভেরি ইম্পোর্টেন্ট ইন এ বিজনেস। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ইন এ বিজনেস। তুমি চিন্তা করে দেখো যে যেখানে ফার্মেসি আছে, ফর এক্সাম্পল আমাদের আ মেডিকেলের সামনে অনেকগুলো ফার্মেসি। সব জায়গায় একই প্রোডাক্ট বিক্রি করতেছে। একই প্রোডাক্ট। প্রত্যেকটা ফার্মেসিতে সেম প্রোডাক্ট বিক্রি করছে। তাইলে আমি এখানে কিভাবে একটা জিনিস পাবো? কিভাবে আমি বেশি বিজনেস করতে পারবো? এখানে তো ৫০ টা ফার্মেসি আছে। আমার ফার্মেসিটা কেন চলবে? মানুষ তো অন্য জায়গায় যাবে। আমাকে কোনো না কোনোভাবে অন্যদের উপর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেওয়া লাগবে। যেমন ধরো কিছু, কিছু ফার্মেসি দেখবা বেশ বড় করে বানানো। কিছু, কিছু ফার্মেসি দেখবা ছোট করে বানানো। কিছু, কিছু ফার্মেসিতে দেখবা যে আ তারা কম্পিউটার বসাইছে। কিছু, কিছু ফার্মেসিতে দেখবা কম্পিউটার নাই, কিচ্ছু নাই। তো তুমি কি মনে করে এই কম্পিউটার বসানোটা তোমাকে বের করতে হবে যে কোন ধরনের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিচ্ছে নাকি? নরমালি কম্পিউটার কেন বসায়? কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়ার জন্য। সেই অ্যাডভান্টেজটা কি হইতে পারে? সেই অ্যাডভান্টেজ কাস্টমার বেশি পাবে সেইটার জন্য না। বরং সে কোন জিনিসটা রান আউট হয়ে যাচ্ছে তার একটা সিস্টেম থাকবে ভিতরে। কোন এক ধরনের কাস্টমাইজ সফটওয়্যার থাকবে যেটা অ্যা কি করবে? তোমাকে নোটিফিকেশন দিবে। আমরা মনে আছে আমরা গতদিন পড়ছিলাম যে ট্রান্সেকশন প্রসেসিং সিস্টেম যখন আমরা পড়ছিলাম যে তোমার যখন ইনভেন্টরি কমে যাবে তখন তোমাকে জানাবে যে এই জিনিসটা প্রোডাক্টটা কম আছে। কারণ তুমি একটা জিনিস জেনে রেখো, যেখানে ৫০ টা ফার্মেসি আছে, তুমি একটা ফার্মেসিতে গেলা, গিয়ে বললা যে আমাকে একটা প্যারাসিটামল ট্যাবলেট দেন বা নাপা ট্যাবলেট দেন। সে বলল যে আমাদের তো নাপা শেষ হয়ে গেছে। ডাজ দিস মিন তুমি নাপা না কিনে থাকবা? না।
তোমার যেহেতু মাথা ব্যথা হয়েছে, জ্বর উঠছে, তোমাকে নাপা খাইতে হবে, তুমি পাশের দোকানে চলে যাবা। এবং হয়তো ভবিষ্যতে তুমি আমার দোকানে আসবা না, যে এই দোকানে সবসময় জিনিস পাওয়া যায় না। যে কারণে সে হয়তো কম্পিউটারটা বসাইছে, যে যখন তার ইনভেন্টরি লেভেল কমে যাচ্ছে, সে নরমালি দিনে 50টা নাপা বিক্রি করে, সে হয়তো সেট করে রাখছে 100টা নাপা যখন আমার নেমে আসবে, তখন আমাকে এক ধরনের নোটিফিকেশন দিবে যে তোমার প্রোডাকশন, তোমার ইনভেন্টরিতে প্রোডাক্টটা কম আছে। আমি তখন নতুন অর্ডার করে ফেলবো, কারণ ডেলিভারি প্রত্যেকদিন পাওয়া যায়। কিন্তু আমি হয়তো ম্যানুয়ালি করলে আমি প্রত্যেকটা ওষুধ চেক করা সম্ভব না। হাজার খানেক ওষুধ আছে আমার আমার দোকানে, কোন সময় কোনটা রান আউট হয়ে যাচ্ছে আমি বুঝতেছিও না, আমার পক্ষে বোঝা সম্ভব না। ইনস্টেড আমি যদি এটা কম্পিউটারাইজ সিস্টেম ইউজ করি, তাহলে আমি নোটিফিকেশন পাবো যে এই জিনিসটা কম আছে, এই জিনিসটা আমাকে বাড়াইতে হবে, এই জিনিসটা আমার নতুন করে অর্ডার করতে হবে। সো এইটাই হলো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অনেকভাবে নিতে পারো তুমি। টাকা দিয়ে, আমি আগেই বলছি, টাকা দিয়ে নিতে পারো। তুমি কখনো প্রোডাক্ট রান আউট হয় না সেটা দিয়ে নিতে পারো। কোয়ালিটি বাড়াইয়া নিতে পারো। তুমি কম সেলস পারসন দিয়ে তুমি একটা শপ চালাইয়া তুমি নিতে পারো। কোনো না কোনোভাবে তোমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে হবে, এবং অন্য কারোর সাথে কম্পিটিটিভ অ্যাডভান্টেজের যে পার্থক্য আছে, তুমি যদি পিছিয়ে থাকো কোনো জায়গায়, সেটাকে রিকভার করার ব্যবস্থা করতে হবে। সবাই বুঝতে পারতেছো? আসো নাকি ঘুমায় গেছো? আছি স্যার। জি স্যার। Okay. জি স্যার। বেশি ফাস্ট কি আগে যাচ্ছি? এগুলো অলরেডি না পড়া, স্যার। এগুলো অলরেডি জি পড়া, স্যার। এগুলো অলরেডি আমরা কি করে ফেলছি। So, এটা হলো মূল জিনিস। কম্পিটিটিভ ভ্যালু চেইন কিভাবে বের করে? প্রফিট মার্জিনটা, প্রফিট মার্জিন তোমাকে বাড়ানো। কারণ প্রফিট মার্জিন, তোমার প্রফিটটা যে তোমার সেলস যে বাড়াইতে হবে এমন না। এমন হইতে পারে তুমি প্রফিট মার্জিন বাড়ায় ফেলছো। আগে একটা প্রোডাক্ট তুমি বানাইতে গিয়ে তোমার 5 টাকা খরচ করতো, 10 টাকা দিয়ে বিক্রি করতো। এখন যদি তুমি, তো তোমার প্রফিট মার্জিন কত থাকতো? 5 টাকা। এখন তোমার প্রফিট মার্জিন, তুমি যদি প্রোডাকশনে তুমি যদি 5 টাকার জায়গায় 4 টাকা খরচ করতে পারো, তোমার প্রফিট মার্জিন হয়ে গেছে 6 টাকা। তুমি স্টিল সেম পরিমাণ প্রোডাক্ট বিক্রি করতেছো, কিন্তু তোমার প্রফিট বাড়তেছে। তো প্রফিট মার্জিন জিনিসটা কি? প্রফিট মার্জিন হলো ভ্যালু ক্রিয়েটেড, যে ভ্যালুটা তুমি ক্রিয়েট করছো তার সাথে যেটা ভ্যালুটা ক্রিয়েট করার যে খরচ, সেই খরচটা বাদ দিলে যে জিনিসটা আসে, সেটাই হলো তোমার প্রফিট মার্জিন। According to Porter, companies can increase their profits by using value chain analysis in two different ways. কিভাবে কিভাবে? একটা হলো কস্ট লিডারশিপ করে, একটা হলো কম্পিটিটিভ ডিফারেন্সিয়েশন করে। কস্ট লিডারশিপ কি? কস্ট লিডারশিপ সহজ জিনিস। কস্ট লিডারশিপ মানেই হলো অন্যের থেকে প্রাইসে তুমি কম্পিটিটিভ থাকবা। সে যদি 5 টাকা দিয়ে একটা জিনিস বিক্রি করে, তুমি 4 টাকা দিয়ে বিক্রি করতে পারতেছো। এইভাবে তুমি কস্ট লিডারশিপে যাইতে পারো। কাটিং প্রোডাকশন কস্ট, এটা তোমার করতে হলে কি করতে হবে? তোমাকে প্রোডাকশন কস্ট কমাইতে হবে। তোমার উৎপাদন পর্যায়ে তোমাকে খরচ কমায় নিয়ে আসতে হবে, নাইলে তুমি পারবে না। কেন পারবে না? কারণ যে জিনিসটা 5 টাকা দিয়ে বিক্রি করে কিনে সে 6 টাকা দিয়ে বিক্রি করতেছে, এরকম তো সে পারবে না। সে তো আর 5 টাকা দিয়ে বিক্রি করে 4 টাকা দিয়ে বিক্রি করা সম্ভব না। কিন্তু তুমি যদি কোনোভাবে এই জিনিসটা, সেম প্রোডাক্টটা 5 টাকার জায়গায় 4 টাকা দিয়ে তুমি উৎপাদন করে ফেলতে পারো, তাহলে তুমি দেখো 5 টাকা দিয়ে বিক্রি করে ফেলতে পারতেছো। তার উপর তুমি কত বড় একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাইতেছো, যে সে 5 টাকা দিয়ে উৎপাদনই করতেছে। সো সে এর কমে, 6 টাকার কমে সে বিক্রি করতে পারতেছে না। কিন্তু যেহেতু তুমি 4 টাকা দিয়ে উৎপাদন করে ফেলতেছো, তুমি 5 টাকা দিয়ে বিক্রি করে ফেলতে পারবা। সো কাটিং প্রোডাকশন কস্ট এন্ড স্ট্রিমলাইনিং প্রসেসেস ইন অর্ডার টু ইনক্রিজ প্রফিটেবিলিটি। তোমার প্রোডাকশন কস্ট যদি কমায় ফেলতে পারো, তাহলে তোমার প্রফিট বেড়ে যাবে। কম্পিটিটিভ ডিফারেন্সিয়েশন, তার মানে হলো কি? ইনক্রিজিং পারসিভ ভ্যালু বাই অফারিং এ ইউনিক অর হাইলি ভ্যালুড সার্ভিস। যেমন কিছু তুমি ইউনিক জিনিস দিতে পারো। যেমন অনেকেই কি করে, যে 5টা যদি আমার কাছ থেকে একটা যদি কিনো, তাহলে আরেকটা ফ্রি পাবা। 5টা কিনলে আমার কাছ থেকে একটা পাবা, ফ্রি পাবা। সেটাও তোমার হইতে পারে। বিভিন্নভাবে তুমি ইউনিক কিছু জিনিস নিয়ে আসতে হবে, যেটা আমি ওই প্রোডাক্টে, ধরো তুমি প্রাইস কমাইতে পারতেছো না, একটা জিনিস কিনলে তোমার প্রাইস কমাইতে পারতেছো না। যে কারণে অনেক সময় আমরা কি দেখি, যখন আমরা কি বলে কাপড় কাচার পাউডার কিনি, তখন কেউ দেখা যায় যে ফ্রি বালতি দেয়, কেউ দেখা যায় যে কিছু নুডলস কিনলে দেখা যায় যে ফ্রি গামলা দেয়। বুঝছো? কোনো না কোনোভাবে তোমাকে ডিফারেনশিয়েট করতে হবে, যে কেন আমি ওই নুডলসটা না কিনে এই কোম্পানির নুডলস কিনবো। যে আচ্ছা, এই কোম্পানির নুডলস কিনলে আমি সাথে একটা গামলা ফ্রি পাচ্ছি, কিংবা একটা বাটি ফ্রি পাচ্ছি, কিংবা কিছু একটা পাচ্ছি। ঠিক না? তখন আমাদের ইনটেনশন কি থাকে? আমরা যখন দোকানে কাপড় কাচার পাউডার কিনতে যাই, তখন যদি দেখো যে মোটামুটি সেম প্রাইসের মধ্যে একটার সাথে ফ্রি গামলা দিচ্ছে বা ফ্রি বালতি দিচ্ছে, তুমি কি করবা? বা ফ্রি বালতি ওয়ালাটা কিনবা না? জি স্যার। সো এটাই হলো তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেওয়া। কোনো না কোনোভাবে তোমাকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে হবে। কিভাবে? অন্যের সাথে একটা ডিফারেন্স ক্রিয়েট করে। অন্যের সাথে ডিফারেন্স ক্রিয়েট না করলে তুমি পাবা না। কেন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তুমি পাবা? সো ফর এক্সাম্পল, ইফ ইউর কোম্পানি ডেভেলপ অ্যাপস, যদি তুমি অ্যাপ বানাও তোমার কোম্পানি, ইউ ক্যান গেইন কস্ট লিডারশিপ বাই কাটিং কন্ট্রাক্টিং কস্ট। হইতে পারে যে তুমি অ্যাপগুলো আপলোড করতে হয় না,
প্লে স্টোরেই বলো আর iOS-এই বলো, আপলোড করতে হয় না? আপলোডের জন্য একটা খরচ আছে না? তখন তোমার কোম্পানি ধরো কি করতেছে? অনেক অ্যাপ বানায়। যেহেতু তোমার অ্যাপ কোম্পানি অনেক অ্যাপ বানায়। তুমি তখন কি করতে পারো যে আমি Apple এর সাথে আমি কন্ট্রাক্টে যাবো যে আমার অ্যাপগুলা আমার কোম্পানির যেসব অ্যাপ সেগুলা যেন আ কি করার জন্য আপলোড করার জন্য আমার একটু খরচ কম দেয়। কারণ আমি তাদের কাস্টমার হয়ে যাচ্ছি, রেগুলার কাস্টমার। আমি তাদের কর্পোরেট ক্লায়েন্ট হয়ে যাচ্ছি। যে কারণে দেখবা যে কর্পোরেট কাস্টমার বলে একটা জিনিস থাকে, আবার নরমাল কাস্টমার বলে একটা জিনিস থাকে। যেমন কর্পোরেট কাস্টমার হইলে ব্যাংকগুলা কি সুবিধা দেয়? ফর এক্সাম্পল তোমার জন্য ডেডিকেটেড একজন মানুষ থাকবে। তুমি ২৪ ঘন্টা কল করতে পারবা। আমরা নরমাল কাস্টমাররা ২৪ ঘন্টা এই জিনিসটা পাবো না। কিন্তু কর্পোরেট কাস্টমার হইলে তুমি দেখবা যে ২৪ ঘন্টার জন্য সান্ধ্য ব্যাংকিং বলে একটা জিনিস আছে যে সন্ধ্যার পরেও তাদের ব্যাংকিং করা প্রয়োজন মিট করা হবে। পরের দিন এটা অ্যাডজাস্ট হবে পরের দিনের হিসাবের সাথে। কিন্তু তাদেরকে ফিরিয়ে দিবে না। তুমি যদি ব্যাংকে যাই বন্ধের পরে তুমি সিঙ্গেল কি বলে ইন্ডিভিজুয়াল পারসন কে ফিরিয়ে দিবে। So এই জিনিসগুলা if your company develop apps, you can gain cost leadership by cutting contracting cost or gain competitive differences by creating more value in your product to demand a higher price tag. যেমন তোমরা অনেকেই কি করো? ফর এক্সাম্পল ই-ফার্মেসি তোমাদের কি নিয়ে আসো অথবা ই-কমার্স নিয়ে আসো। ই-কমার্স বেসড একটা অ্যাপস নিয়ে আসো আমাদের ডিফেন্স বোর্ডে। তখন আমরা একটা কমন কোয়েশ্চেন করি যে তুমি ফর এক্সাম্পল ই-ফার্মেসি তোমার ই-ফার্মেসিটা আমরা কেন ইউজ করব? অন্য বাজারে আরো ৫০ টা ই-ফার্মেসি অ্যাপ আছে। ওইগুলা বাদ দিয়ে তোমারটা আমি কেন ইউজ করব? একটা কমন কোয়েশ্চেন এটা। যে তুমি কেন মনে করতেছো তোমারটা মানুষ ইউজ করবে? তোমাকে বলতে হবে তখন যে এইসব জায়গাতে আমার অ্যাপের সাথে অন্য অ্যাপের একটা পার্থক্য আছে। যেমন ফর এক্সাম্পল আমি ফ্রি ডেলিভারি দিব। তাদের বাসায়, বাসায় পৌঁছিয়ে দিব ফর ফ্রি। কোনো এক্সট্রা কস্ট চার্জ করব না তাদেরকে। এই দেখেন স্যার আমার এই ফিচারটা আছে যে ফ্রি ডেলিভারি দেওয়ার। কিংবা তুমি বলতে পারো যে স্যার আমার এখান থেকে কেউ যদি ৳১,০০০ র প্রোডাক্ট কিনে তাইলে আমি ফ্রি ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করব। কিংবা তুমি বলতে পারো যে আমি এই জিনিসটা ফ্রি দিব। কিংবা তুমি বলতে পারো আমার এইখানে অন্যদের কি নাই? লয়াল্টি কার্ডের কোনো কি নাই। আমার এখানে স্বপ্নতে দেখছো না লয়াল্টি কার্ড আছে? খেয়াল করছো? জানো এটা? স্বপ্নতে জি যে স্যার। লয়াল্টি কার্ড আছে, তুমি জি বলতে স্যার। পারো এটা যে এই দেখেন স্যার আমার সিস্টেমের মধ্যে লয়াল্টি কার্ডের সিস্টেমটা আমি রাখছি। অন্য কারো ই-ফার্মেসিতে লয়াল্টি কার্ডের সিস্টেম নাই। কেন তুমি তোমারটা আমি ইউজ করব? এটা একটা বিগ কোয়েশ্চেন। যে কেন? কি ইউনিক ফিচার তোমার মধ্যে আছে? যেটার জন্য আমি আরো ৫০ টা ই-ফার্মেসি বাদ দিয়ে আমি তোমারটা থেকে কিনবো। তোমারটা থেকে একজন কাস্টমার কিনবে। সো তোমাকে কোনো না কোনো জায়গায় দেখাইতে হবে যে তোমার এখানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বলে একটা জিনিস আছে যে অন্যদের উপর তুমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাচ্ছ। You can also combine the two methods. এই যে আমরা এখন ২ টা মেথড আমরা বললাম, একটা হলো কস্ট লিডারশিপ, একটা হলো প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। তুমি চাইলে এই ২ টাকে একসাথে করতে পারো। If you sell your product or service across many regions, states or countries, your target audience and production cost most likely differ by location. যেমন তোমার একটা কোম্পানি আছে যেটার আমেরিকাতে একটা ব্রাঞ্চ আছে এবং বাংলাদেশে একটা ব্রাঞ্চ আছে। কোন জায়গাতে প্রোডাকশন কস্ট কম হবে? বলো তো? বাংলাদেশে। বাংলাদেশে বাংলাদেশে প্রোডাকশন স্যার। কস্ট কম হবে। তো এখন যদি তুমি আমেরিকাতে যদি এই প্রোডাক্টটা $10 এ বিক্রি করো, বাংলাদেশে $10 এর সমপর্যায়ে ৳১,০০০ দিয়ে কি জিনিসটা বিক্রি করার দরকার আছে নাকি আরো কমে বিক্রি করবা? আরো কমে স্যার। আরো কমে বিক্রি করবা। কারণ তোমার বাংলাদেশে ৳১,০০০ দিয়ে বিক্রি করলে এই প্রোডাক্ট তুমি সেল করতে পারবা না। এখন এইখানে মানুষের আমেরিকার মতো এত ইনকাম নাই। যদিও আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে যাচ্ছি। কিন্তু তারপরেও আমাদের ইনকাম নাই। আমাদের মাথাপিছু গড়ায় $৩,০০০ $৪,০০০ ছাড়াইয়া যাচ্ছে। কিন্তু আমাদের ইনকাম বাড়তেছে না। বুঝছো? সো তুমি চাইলেও ওই জিনিসটা করতে পারবা না। You may have an opportunity to gain a cost leadership advantage in a region with high production cost. কস্ট লিডারশিপ তুমি কোন জায়গাতে গেইন অ্যাডভান্টেজ করতে পারবা? যেমন ধরো আমেরিকাতে তোমার যেখানে প্রোডাকশন কস্ট বেশি, সেখানে তোমার $১ কমাইলেও দেখা যাবে যে একটা ইফেক্ট আসতেছে। মানুষ সস্তায় পাচ্ছে। $১ যদি দাম কমাইতে পারো, কোনোভাবে যদি কমাইতে পারো। কিন্তু বাংলাদেশে তোমার অলরেডি প্রোডাকশন কস্ট কম আছে। এখানে হয়তো তুমি ডিফারেন্ট অ্যাপ্রোচ নিবা যে আমার এখানে ডিফারেন্সিয়েশন যাইতে হবে, অন্য কোম্পানির সাথে আমার ডিফারেন্স এ যাইতে হবে। অন্য কোম্পানি কারণ একটা জিনিস বিক্রি করতেছে ৳৫০ দিয়ে, সেটা ৳৪৯ দিয়ে দিলে এমন কোনো আমি কি পাবো না। বেনিফিট পাবো না। বরং আমি কোন জায়গাতে আমি বেনিফিট পাবো? যদি আমি ডিফারেনশিয়েট করতে পারি যে দেখো আমার প্রোডাক্ট কিনলে তুমি এই এক্সট্রা একটা জিনিস পাচ্ছ। ওর প্রোডাক্ট কিনলে তুমি পাচ্ছ না। যেমন তুমি স্বপ্ন আউটলেটের আমি প্রায়ই একটা এক্সাম্পল দেই স্বপ্ন আউটলেট নিয়ে। তারা তোমাকে কিভাবে ডিফারেনশিয়েট করতেছে পাড়ার মুদির দোকান থেকে? তারা একটা ভালো পরিবেশ তোমাকে দিচ্ছে যেখানে তুমি ফ্যামিলি নিয়ে হেঁটে, হেঁটে বাজার করতে পারো। পাড়ার মুদির দোকানে কিংবা আম্বরখানা বাজারে গেলে তুমি এই জিনিসটা পাবা না। সো কোনো না কোনোভাবে তোমাকে ডিফারেনশিয়েট করতে হবে।
এবং অর্গানাইজ স্যার, অর্গানাইজ, অর্গানাইজ করা হ্যাঁ। সবগুলা। সো কোনো না কোনো ভাবে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, কোনো না কোনো ভাবে তোমাকে ডিফারেন্সিয়েশনে আসতে হবে। এখানে কি সি সেকশনে কেউ আসো, এফ সেকশনে কেউ আসো? সি সেকশনের আছি স্যার। সি সেকশনে এখন কি গ্রুপে মেসেজ দে ক্লাসের সময়? তুমি যদি ক্লাস করতে পারো এগুলা ক্লাস করো না কেন? এই যে ওহি আহসান চৌধুরী ওহি এখন মেসেজ দিচ্ছে কি কি পড়তেও পারতেছি না। রিগার্ডলেস অফ হাউ ইউ চুজ টু ইউজ ভ্যালু চেইন অ্যানালাইসিস, তুমি কোন দিকে যাবা, তুমি কি কিসে যাবা নাকি ডিফারেন্সিয়েট, রিগার্ডলেস অফ হাউ ইউ চুজ দ্য ভ্যালু চেইন অ্যানালাইসিস, দ্য লজিক বিহাইন্ড ইচ মেথড রিমেইনস দ্য সেম। দ্য মোর ভ্যালু এ কোম্পানি ক্রিয়েটস, দ্য মোর প্রফিট ইট ক্যান মেক। আমি প্রথম দিন ক্লাসে বলছিলাম যে পুঁজিবাদে, ক্যাপিটালিজমে, একটা বিজনেসে একমাত্র চিন্তা প্রফিট মেকিং। বলছিলাম, মনে আছে? ভুলে গেছি? মনে আছে স্যার। একমাত্র চিন্তা প্রফিট মেকিং। সো তুমি ভ্যালু চেইন অ্যানালাইসিসকে কিভাবে ইউজ করতেছো, কিসে ইউজ করতেছো, ডাজন্ট ম্যাটার। তোমার উদ্দেশ্য একটাই, প্রফিট বেশি বাড়াবো, প্রফিট আগের থেকে বেশি হবে। টু লেভেলস অফ ভ্যালু চেইন অ্যানালাইসিস, দুইটা ডিফারেন্ট লেভেল আছে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চন। 100% শিওর মিড টার্মে পাবা, 100% শিওর, 99 বলি নাই, 100% শিওর। ভ্যালু চেইন অ্যানালাইসিস করার সময় তোমার বিজনেসের সব অ্যাক্টিভিটিকে আমরা মূলত দুইটা অ্যাক্টিভিটিতে ভাগ করি। একটা হলো প্রাইমারি অ্যাক্টিভিটি, একটা হলো সাপোর্টিং অ্যাক্টিভিটি। প্রাইমারি অ্যাক্টিভিটিজ এর মধ্যে কিছু জিনিস থাকবে, সাপোর্টিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে কিছু জিনিস থাকবে। যেমন এখানে সাপোর্টিং অ্যাক্টিভিটিজ নিয়ে ফার্স্টে কি করছে, এ প্রাইমারি অ্যাক্টিভিটি ইজ এনিথিং। আচ্ছা, প্রাইমারি অ্যাক্টিভিটি নিয়ে ফার্স্টে আলোচনা করছে। A primary activity is anything that directly impacts the input, output and distribution of products or services. তুমি একটা কলম বিক্রি করো, একটা পেন বিক্রি করো, সেই পেন বানাইতে যে খরচ, ডেলিভারি দিতে যে খরচ, এইটা হলো ডাইরেক্টলি ইনভলভ, ডাইরেক্টলি তোমার এটার উপর ইম্প্যাক্ট করবে। আর কিছু কিছু আছে সাপোর্টিং, যেমন তুমি ধরো তোমার নিজের লাইফ নিয়ে যদি চিন্তা করো, তোমার সিজিপিএটা হ্যাজ ডাইরেক্ট ইম্প্যাক্ট। তুমি ক্লাস করতেছো কি করতেছো না, পরীক্ষায় ভালো করতেছো কি করতেছো না, এগুলো ডাইরেক্ট ইম্প্যাক্ট করে তোমার ক্যারিয়ারের উপর। কিছু কিছু আছে তোমার সাপোর্টিং অ্যাক্টিভিটি। সাপোর্টিং অ্যাক্টিভিটি কি, তুমি এখন এলইউসিসির হয়ে কাজ করতেছো, অর্গানাইজার হচ্ছ, তুমি তোমার সিভিতে লিখতে পারবা যে আমি একজন অর্গানাইজার, আমি এলইউসিসির এই ছিলাম, বা আমার ডিপার্টমেন্টের কম্পিউটার ক্লাবের এই ছিলাম। কিংবা তুমি এখন কালচারাল ক্লাবের পার্ট আছো, আমি আমার ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের এই ছিলাম। এটা হলো তোমার সাপোর্টিং, তোমার সিভিকে স্ট্রঙ্গার করে, মোর হেভিয়ার করে। কিন্তু ডাজন্ট মিন তুমি সিজিপিএ বাদ দিয়ে এটা কি করতে পারবা। সিজিপিএটা হইলো তোমার প্রাইমারি অ্যাক্টিভিটি, তোমার ক্লাস করাটা, ভালো রেজাল্ট করাটা তোমার প্রাইমারি অ্যাক্টিভিটি। সো এ প্রাইমারি অ্যাক্টিভিটি ইজ এনিথিং দ্যাট ডাইরেক্টলি ইম্প্যাক্ট দ্য ইনপুট, আউটপুট এন্ড ডিস্ট্রিবিউশন অফ প্রোডাক্ট। যে অ্যাক্টিভিটিজ ইনক্লুড কি কি, এখানে 4টা জিনিস আছে যেটা প্রাইমারি অ্যাক্টিভিটিজ এর মধ্যে ইনক্লুডেড। সেটা হলো ইনবাউন্ড, আউটবাউন্ড লজিস্টিক, এটা আমি এক্সপ্লেইন করতেছি, অপারেশনস, সেলস এন্ড মার্কেটিং, আর সার্ভিস। তুমি কি সার্ভিস প্রোভাইড করতেছো, তোমার সেলস কি আছে, মার্কেটিং কি আছে। ইনবাউন্ড লজিস্টিক কি, এই জিনিসগুলা তোমাকে এক্সপ্লেইন করার জন্য বলবে 100% শিওর মিড টার্মে আসছে। সো ভালো করে বুঝো ইনবাউন্ড এন্ড আউটবাউন্ড লজিস্টিক কি। ইনবাউন্ড এন্ড আউটবাউন্ড লজিস্টিক হলো রিসিভিং, স্টোরিং এন্ড ডিস্ট্রিবিউটিং প্রোডাক্ট, গুডস এন্ড সার্ভিস। তুমি যেটাই বিক্রি করতেছো সেটা রিসিভ করতেছো। তুমি বিভিন্ন ধরনের, ফর এক্সাম্পল একটা কলম বানানোর জন্য তোমাকে কালি আমদানি করা লাগতে পারে, বা অন্য কোম্পানি থেকে কিনা লাগতে পারে, প্লাস্টিক কিনা লাগতে পারে, বিভিন্ন ধরনের এইসব জিনিস জিনিস তোমাকে কিনা লাগতে পারে। একটা কেক বানানোর জন্য তোমাকে ময়দা, ডিম, সুগার, বিভিন্ন ধরনের জিনিস তোমাকে কিনতে হবে। এই যে তোমার স্টোরিং করছো, কিংবা এই বানানোর পরে বিক্রি করতেছো, তোমার স্টোরে দিচ্ছ, এই সবগুলো জিনিস হলো ইনবাউন্ড এন্ড আউটবাউন্ড লজিস্টিকের আন্ডারে পড়ে। This activity takes into account practical processes like storage, deliveries, stocks, and transport needs and costs. তুমি এখান থেকে ওখানে পাঠাইতেছো, যে এটার জন্য একটা খরচ আছে। সো এই সব কিছু তোমার পড়বে ইনবাউন্ড, আউটবাউন্ড। ইনবাউন্ডের মধ্যে কি কি পড়বে, তুমি যেগুলো রিসিভ করতেছো যেসব প্রোডাক্ট, সেইটা কি করা, সেটা তোমাকে রেডি, চলে এসছো, বা ক্লাসটা করে ফেলি তারপর তোমার সাথে খেলবো। সো তুমি ড্রেস চেঞ্জ করো, রেডি প্লিজ, ড্রেস চেঞ্জ করে ফেলো, জারিফের সাথে একটু পরে খেলবা না, আগে ড্রেস চেঞ্জ করে ফেলো, কিছু একটা খাও। মনিকা খালা আসছে। তো ইনবাউন্ড হলে, ইনবাউন্ড তার মানে তোমার দিকে যেগুলো আসতেছে,
আউটবাউন্ড হলো যেগুলো তোমার থেকে বাইরে যাচ্ছে। সো তোমার থেকে বাইরে কি কি যাচ্ছে, তুমি ডেলিভারি দিতেছো, তোমার রেডি প্রোডাক্টটা যে ডেলিভারি দিতেছো সেটার জন্য যে ট্রান্সপোর্ট খরচ আসতেছে, এগুলো হলো আউটবাউন্ড। তুমি যেগুলো আমদানি করতেছো, স্টোরেজ করতেছো, এই সব কিছু হইলো তোমার ইনবাউন্ড। অপারেশন কি? তোমার যেগুলা মেশিনারি কস্ট আছে, তোমার একটা জিনিস কিনতে হইতেছে, একটা মেশিন কিনতে হইতেছে, কেক তুমি এমনি এমনি বানাইতে পারবে না, তোমার একটা ওভেন লাগবে, বা তোমার এরকম জিনিস লাগবে, একটা মেশিন লাগবে এটার উপর কি করার জন্য। এইসব কস্ট যেগুলা তোমার এই কাজটা করার জন্য, তোমার প্রোডাক্টটা বানানোর জন্য যে ধরনের যেসব কাজ তোমাকে করতে হইতেছে, অপারেশন যেসব করতে হইতেছে, যেসব অ্যাক্টিভিটিস করতে হইতেছে, সেগুলো হইলো অপারেশনস এর আন্ডারে পড়ে। সেলস এন্ড মার্কেটিং কি? তুমি এটা বিক্রি করার জন্য তুমি হয়তো প্রমোশনাল কিছু জিনিস করবা, যেমন এই যে আমার প্রোডাক্ট কিনলে আমি একটা ফ্রি গামলা দিব, এই খরচটা তোমার আসবে সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে। কিংবা তুমি বলতে পারো যে আমি টিভিতে অ্যাডভার্টাইজ করবো, আমি ফেসবুকে স্পন্সর এড দিব, এগুলো হলো তোমার সেলস এন্ড মার্কেটিং এর আন্ডারে পড়ে। সার্ভিস কি? ফ্রম কাস্টমার সাপোর্ট টু ইউর ফাইন্যান্স টিম, যত কিছু আছে সবকিছু হইলো সার্ভিস। যতগুলা তুমি কাস্টমার সার্ভিস তুমি খারাপ করতে পারবা না। আমরা নর্মালি বাংলাদেশে কাস্টমার সার্ভিসে কোনো গুরুত্ব দিই না, আমরা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে ফেলে অনেক জায়গায়। কখনো তুমি এই জিনিসটা করতে পারবা না যদি তুমি ভ্যালু চেইন অ্যানালাইসিস করো, কারণ সার্ভিস ইজ এ প্রাইমারি অ্যাক্টিভিটি। সার্ভিস প্রোভাইড করাটা তোমার একটা প্রাইমারি অ্যাক্টিভিটিজ এর মধ্যে পড়ে। অনেক সময় এই সার্ভিসের জন্য বড় বড় কোম্পানিগুলো লস স্বীকার করে নেয়। যেমন আমি তোমার অ্যাপলের এক্সাম্পল দিই। অস্ট্রেলিয়াতে আমি দেখছি, বাংলাদেশে জানি না, বাংলাদেশে অ্যাপল শপ নাই। অস্ট্রেলিয়াতে নরমালি একটা অ্যাপল প্রোডাক্টে, ফর এক্সাম্পল তুমি আইফোন কিনছো, আইফোনে কতদিন ওয়ারেন্টি থাকে জানো নরমালি? কে বলতে পারবা? কতদিন থাকে স্যার? লাইফ টাইম জানি না না, স্যার। 6 লাইফ মাস টাইম। বছর, বাবারে বাবারে, লাইফ টাইমের ওয়ারেন্টি। তোমার কোম্পানি তো দোষে দিতে তোমার বেশি দিন লাগবে না। হ্যাঁ, না স্যার, পরে টাকা দিয়ে ঠিক করে দিবে আর কি। না, তাহলে গ্যারান্টি কথা বলতেছি। নরমালি অ্যাপল প্রোডাক্টে থাকে 1 বছর। এটা কি সুকান্ত কথা বললা? না, হ্যাঁ স্যার। সুকান্ত গলাও চিনে ফেলছে। চিন্তা করো তুমি, তোমার পানিতে ডুবাইয়া তোমার কি লাভ হয়েছে? হ্যাঁ, জি স্যার। গলা শুনে এখন চিনে ফেলি তুমি কে। মানুষের যেখানে নাম মনে রাখতে পারি না, তোমার সেখানে গলা চিনে আমি শুনে আমি নাম চিনে ফেলি। এটার কিন্তু রেসপন্সিবিলিটি বেশি সুকান্ত। তোমার সবকিছু আমার নজরে থাকবে, তোমার রেজাল্ট বলো, ক্লাস অ্যাক্টিভিটিস বলো, সবকিছু কিন্তু আমার নজরে থাকবে, যেহেতু তোমার গলা শুনে আমি বুঝে যাই। বুঝছো? তো ঠিক মতো পড়াশোনা করো। গত সেমিস্টারে কি পাইছিলা? নাকি 3 বলতে স্যার। লজ্জা লাগবে? 3। এইবার 3 থেকে বাড়াইতে হবে। জি ঠিক স্যার, আছে অবশ্যই। সুকান্ত, জি যে স্যার। কোনো ভাবে কি করো। কেউ খারাপ করো না, আমি তোমাদেরকে প্রশ্ন বলে দিই, সো প্লিজ তোমরা মানে গাফলাতি করো না। খুব সহজ, আমি প্রশ্ন বলে দিচ্ছি যে এই দেখো আমি বলে দিচ্ছি এটা 100% শিওর আসবে। সো আজকে থেকে গিয়ে এখন নোট করে ফেলো যে কতটুকু লিখবো। এটা 3 মার্কের বা 4 মার্কের একটা কোশ্চেন থাকবে, খুব বেশি হলে 4 মার্ক, মিনিমাম হলে 3 মার্ক। সো 3 মার্কের জন্য আবার 3 পৃষ্ঠা লিখতে যাইও না, 3 পৃষ্ঠা লেখার কোনো দরকার নেই, কারণ আমি প্রায়ই বলছি এই একটা হলো কোয়েশ্চেন যেটাতে আমি স্টুডেন্টরা এত ভালো লিখে যে যদি 10 মার্ক থাকতো আমি তাদেরকে 10-এ 10 দিতাম, কিন্তু মার্ক আছে আমার হাতে 3, আমি তো এর বেশি দিতে পারবো না। সো খুব বেশি ডিটেইলসে যাইও না, সুন্দর করে গুছিয়ে 2 লাইনে লিখো, এতে এনাফ। নিজের ভাষায় লিখো, মুখস্থ করতে যাও না। আমি মুখস্থ করাটাকে হেট করি, মুখস্থ লেখা পড়তেও আমার হেট লাগে। যখন দেখি যে আমার হুবহু স্লাইড তুলে দিছো, জিনিসটা কইরো না, নিজের ভাষায় লিখো। সার্ভিস কি, সেলস কি, এটা পড়ার জন্য, এটা বোঝার জন্য তোমাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নেই, জাস্ট কনসেপ্টটা রাখো। তার মানে এই সেকশন ক্লাস করতেছো? আর কেউ আছো সুকান্ত ছাড়া? স্যার, এই সেকশন থেকে আমি একাই মনে হয় স্যার, সবাই রাত্রে করবে জি স্যার। স্যার, ই সেকশনও আছে। ও আচ্ছা, আতিক ভাই আছে। স্যার আমি আছি স্যার, ই সেকশন থেকে। সুকান্ত তো মনে হয় রাত্রেও করবা, তাই না? না স্যার। আমি তো শিওর সুকান্ত রাত্রেও করবে, শুক্রবারও করবে, চিন্তা করিও না। শুক্রবারে কিন্তু 52 ব্যাচ আছে, সুকান্ত জুনিয়র। জি স্যার, তাইলে স্যার চিন্তা করে দেখবো স্যার। সুকান্তর উদ্দেশ্য আমি ওই দিনই বুঝে গেছি। সুকান্তর কারেন্ট বেশি, তার ও রাতেও করে। কারণ বেশি, এর বিয়ে শাদী দিয়ে দাও। আচ্ছা, তো কি হয়েছে? এরপরে আসে সার্ভিস। সার্ভিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা আচ্ছা, তো অ্যাপলের আমি বলছিলাম, অ্যাপলের নরমালি গ্যারান্টি বা ওয়ারেন্টি দেয় 1 বছরের। নরমালি তুমি যদি একটা আইফোন কিনো, তাহলে তুমি 1 বছর তুমি কি পাবা। কিন্তু অনেস্টলি
তুমি যদি অ্যাপল শপে 2 বছর পরেও গিয়ে বলো যে আমার আইফোন কাজ করতেছে না, তারা যদি এটা ঠিক না করতে পারে, তারা তোমাকে নতুন ফোন দিয়ে দিবে। ট্রাস্ট মি, তারা তোমাকে নতুন ফোন দিয়ে দিবে। কোনো কোয়েশ্চেন করবে না। কাজ করাইতে পারতেছে না, ওরা ঠিক করতে পারতেছে না, মানে কিছু একটা বড় সমস্যা হইছে, তারা তোমাকে সাথে, সাথে নতুন ফোন দিয়ে দিবে। ওইখানে দাঁড়িয়ে তোমাকে বলবে না যে 2 সপ্তাহ পরে আসেন, 3 সপ্তাহ পরে আসেন। তারা যদি ইনস্ট্যান্ট ঠিক না করতে পারে, তোমাকে নতুন ফোন দিয়ে দিবে। এটা আমার সাথেই হইছে। আমি 2 বছর পরে গেছি, গিয়ে বলছি যে আমার ফোন এই সমস্যা করতেছে। কোনো কোয়েশ্চেন নাই। তারা দেখছে যে তারা এখন বাংলাদেশে হয় কি? ওয়ারেন্টি দিলে কি হয়? কি বলে? রেখে যান 3 সপ্তাহ পরে এসে নিয়ে যান। ঠিক না? জি 3-4 স্যার। সপ্তাহ লাগবে। অ্যাপল এটা করবে না। অ্যাপল এই জিনিসটা করবে না। তারা যদি সাথে, সাথে দিনের মধ্যে ঠিক না করে দিতে পারে, তোমাকে ওইখানে দাঁড় করে যদি ঠিক না করে দিতে পারে, তাহলে তোমাকে সাথে, সাথে নতুন প্রোডাক্ট দিয়ে দিবে। তারা এই লসটা স্বীকার করে নিবে। বুঝছো? কারণ সার্ভিসটাকে তারা অনেক ভ্যালু দেয়। যে কেন যেখানে ফোন $200 কিনতে পাওয়া যায়, $400 ফোন কিনতে পাওয়া যায়, সেখানে কেন আমার ফোনটা $1000 দিয়ে মানুষ কিনবে? আমাকে ব্র্যান্ড ভ্যালু বানাইতে হবে, কাস্টমার সাপোর্ট লাগবে, কাস্টমার আমার উপর স্যাটিসফাইড থাকতে হবে। বাংলাদেশে আমরা এই জিনিসটার কোনো তোয়াক্কা করি না। খুব সহজে বলে দেই 4 সপ্তাহ পরে আসেন। কিন্তু ওয়ারেন্টি জিনিসটা বিক্রি করার সময় আমরা এটা বলি না যে আপনি কিন্তু ওয়ারেন্টি ইউজ করতে হলে 4 সপ্তাহ ওয়েট করতে হবে। এটা তোমাকে বলবে কোনো একটা প্রবলেমে পড়ছো, গেছো নিয়ে তখন বলবে যে রাইখা যান আপনার ল্যাপটপ, 4 সপ্তাহ পরে আমরা জানাবো আপনাকে। ৩-৪ সপ্তাহ লাগবে। কিন্তু ভালো কোম্পানি, অথচ এই ডেল বলো বা আসুস বলো, তুমি যদি ডাইরেক্টলি ওদের কিসে চলে যেতে পারো, তাহলে দেখবে যে এই হাঙ্গামাটা তোমাকে করতেছে না। তারা যদি ঠিক না করতে পারে, তাহলে তোমাকে একটা রিপ্লেসমেন্ট ল্যাপটপ দিয়ে দিবে। বলবে হয়তো যে 3 সপ্তাহ পরে আপনি এইটা ফেরত দিয়ে আপনি আপনারটা নিয়ে যান। কিন্তু তোমাকে খালি হাতে ফিরিয়ে দিবে না। খালি হাতে ফিরিয়ে দিবে না। টয়োটা গাড়ি ক্ষেত্রে অনেক এরকম হয়। গাড়ি কিনছে, কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, কিসে নিয়ে ওয়ার্কশপে না, তাদের নিজস্ব ডিলারের কাছে নিয়ে গেছে। তারা তোমার যতদিন গাড়ি ঠিক না হয়েছে, তারা তোমাকে একটা গাড়ি প্রোভাইড করবে। তারা একটা গাড়ি দিয়ে বলবে যে, "আপনি এই গাড়িটা নিয়ে যান। যতদিন আমরা ঠিক না করতে পারছি, আপনি এই গাড়ি ইউজ করেন। যখন ঠিক করে ফেলবো, আপনি এই গাড়ি ফেরত দিয়ে আপনি আপনার গাড়ি এসে নিয়ে যান।" কিন্তু আমরা বাংলাদেশে কাস্টমার সার্ভিসকে ভ্যালু দেই না। কাস্টমার সাপোর্টকে আমরা এত ইম্পোর্টেন্ট কিছু মনে করি না। যে কারণেই কাস্টমার সার্ভিস নিয়ে আমাদের এত কি থাকে, কমপ্লেইন থাকে। বিদেশে তুমি দেখবা যে কাস্টমার সার্ভিস নিয়ে আমরা গিয়ে বলি যে আ বিদেশে কত ভালো সার্ভিস। এর মূল কারণ কাস্টমারকে তারা ভ্যালু দেয়। বাংলাদেশে কোনো কাস্টমারকে ট্রেন লেট করতেছে, কোনো সমস্যা না। তোমাকে কিছুই জানাবে না। ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা, এমন সময় ট্রেন ক্যানসেলও হয়ে যায়। তোমাকে জানানো, তোমাকে এখানে আটকায় রেখে দিছে। তুমি মানে কাস্টমারের কোনো ভ্যালু নাই এখানে। 2nd লেভেল সাপোর্টিং অ্যাক্টিভিটি। ১ম লেভেলে আমরা কি আছে তাইলে? ইনবাউন্ড, আউটবাউন্ড লজিস্টিক, অপারেশন, সেলস অ্যান্ড মার্কেটিং আর সার্ভিস। এই জিনিসগুলো আছে। আর 2nd লেভেলে কি আছে? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজি। রিসার্চ আছে, প্রকিউরমেন্ট আছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে। এটা কেন সাপোর্টিং অ্যাক্টিভিটি? যেমন তুমি আমাদের ইউনিভার্সিটির কথা চিন্তা করো। আমাদের প্রাইমারি অ্যাক্টিভিটি কি? ভালো শিক্ষা দেওয়া। ঠিক না? এডুকেশন কোয়ালিটিটা হবে আমাদের প্রাইমারি অ্যাক্টিভিটি। সাপোর্টিং অ্যাক্টিভিটি কি হবে? এনাফ ক্লাসরুম রাখা, এসি দেওয়া, এয়ার কন্ডিশন লাগাইয়া দেওয়া, ক্লাসরুম এনাফ রাখা, তোমাদের বাসের ব্যবস্থা করা। এগুলো হলো সাপোর্টিং অ্যাক্টিভিটি। ইনফ্রাস্ট্রাকচার কিংবা প্রকিউরমেন্ট মানে হলো জিনিসপত্র কিনা। বিভিন্ন ধরনের যে এসি কিনা, এই কিনা, তোমার জন্য হোয়াইট বোর্ড কিনে দেওয়া, এগুলো হলো সাপোর্টিং অ্যাক্টিভিটি। প্রকিউরমেন্ট যেকোনো জিনিস কিনাকে বলে প্রকিউরমেন্ট। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আমরা এই যে সিলেবাস গুলো আপডেট করি রেগুলার, ১৫২ ক্রেডিট থেকে ১৬০ ক্রেডিটে গেছি। আমরা এখন আইবির মেম্বারশিপ, অ্যাক্রিডিটেশন কাউন্সিলের মেম্বারশিপ আমরা পাওয়ার চেষ্টা করতেছি। এগুলো হলো রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের আন্ডারে। আমরা বিভিন্ন টিচাররা পেপার লিখতেছি। পেপার লিখলে ডাইরেক্টলি কি কোনো এফেক্ট করে? না। কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ইউনিভার্সিটির একটা এফেক্ট পড়ে। যত বেশি পেপার ফ্যাকাল্টিরা লিখবে, তত বেশি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর একটা পয়েন্ট পাওয়া যায়। যে কিউএস র্যাঙ্কিং শুনো কিংবা টাইমস র্যাঙ্কিং শুনো, টিচারদের রিসার্চ অ্যাক্টিভিটি এখানে একটা পয়েন্ট ক্যারি করে। বাংলাদেশ পিছিয়ে যায় মূলত এইখানে যে আমাদের বাংলাদেশে শিক্ষাটা হয়ে গেছে ক্লাসরুম কেন্দ্রিক। যে ইউনিভার্সিটিতে আমরা ক্লাসরুমে কয়টা ক্লাস নিলাম, কয়টা কি করলাম, কয়টা কোর্স নিলাম, এইটা মূল ইম্পোর্টেন্ট। আমি পেপার লিখতেছি কি লিখতেছি না, সেটা নিয়ে ইউনিভার্সিটি থেকে কখনো কোয়েশ্চেন করা হয় না। আমি যদি ১টা ২টা পেপার লিখি, সেটা আমার নিজের গরজে লিখতেছি,
নিজের ইচ্ছা থেকে লিখতেছি, ইউনিভার্সিটি থেকে কোনো ধরনের পুশ নাই যে না আপনি একটা পেপার লিখতে হবে, এই সেমিস্টারে আপনার 2টা পেপার আমরা চাই কিংবা একটা পেপার আমরা চাই, আপনি কোথায় পাবলিশ করতেছেন বলেন, আমরা আপনাকে খরচ দিব। কারণ একটা পেপার পাবলিশিং এ ভালো রকমের খরচ আছে, বাংলাদেশি টাকায় 20,000 30,000 টাকাও খরচ আছে একদম মিড লেভেলের গুলাতে, 20-30,000 টাকা। আর যদি একটু হায়ার লেভেলে যাও 1.5 থেকে 2 লাখ টাকা এক একটা পেপার পাবলিকেশনে খরচ হয়, 1.5-2 লাখ টাকা। যদি তুমি একদম টপ মোস্ট জায়গায় যেতে চাও, ভালো জায়গায় পাবলিকেশন করতে চাও, 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হয়। তো এই 2 লাখ টাকা বিদেশের ইউনিভার্সিটি গুলা দিয়ে দেয় টিচারদেরকে, যে আপনার পাবলিকেশন আপনি লিখছেন, ঠিক আছে, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, ওকে, এখন আপনার পেমেন্টের দরকার, আমরা টাকাটা দিয়ে দিচ্ছি। কারণ দিন শেষে ইউনিভার্সিটির এখানে প্রফিট আছে, তার র্যাঙ্কিং আগাবে। বাংলাদেশে আমরা ভালো জায়গায় পাবলিশ করতে পারি না, আমার যে বেতন, আমি 2 লাখ টাকা দিয়ে একটা পেপার পাবলিশ করা আমার পক্ষে সম্ভব না। সো আমি কি করতেছি, মিড লেভেলের জিনিস যেখানে 20-30,000 টাকা দিয়ে পাবলিশ করা যায় বা 10,000 টাকা দিয়ে করা যায়, আমি সেই লেভেলে পারলে আমি আরো নিচের লেভেলে নেমে যেতেছি, যেখানে 5-6 হাজার টাকা দিয়ে পাবলিশ করা যায়। পাবলিকেশনের একটা খরচ আছে, পাবলিকেশন ফি দিতে হয়। তো পাবলিকেশন ফিটা আমরা তখন দেখা যায় যে লোয়ার লেভেলে চলে গেছি, কারণ আমার যে বেতন, আমার পক্ষে 20,000 টাকা 30,000 টাকা এফোর্ড করা এক মাসে সম্ভব না একটা পেপার পাবলিশের জন্য। আমি তখন কি করতেছি, 5,000 টাকা 4,000 টাকার জায়গায় নেমে যেতেছি। সো ইউনিভার্সিটির র্যাঙ্কিং বাড়তেছে না, যদিও অনেক পেপার লেখা হচ্ছে, কিন্তু যেহেতু কোয়ালিটি জায়গায় পাবলিশ হয় নাই। যেমন তুমি যদি ফর এক্সাম্পল এলভিসিআর এ যদি তুমি একটা পেপার পাবলিশ করো, যতটুকু তোমার ইউনিভার্সিটির র্যাঙ্কিং এ এফেক্ট করবে, তুমি যদি বাংলাদেশের লিডিং ইউনিভার্সিটি জার্নাল তুমি পাবলিশ করো, তাহলে এটুকু এফেক্ট করবে না, এটুকু প্রভাব রাখবে না। যদিও দুইটাই পাবলিকেশন, দুইটারই মেরিট ভ্যালু সেম, মেরিট ভ্যালু কিন্তু সেম। পাবলিকেশন হওয়ার জন্য মিনিমাম কিছু জিনিস মেনটেন করতে হয়, মেরিট ভ্যালুটা সেম। কিন্তু যেহেতু তুমি কিসে না, তো তোমার পেপারের কোয়ালিটি মানে ভ্যালুটা কমে যাচ্ছে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কাজ কি, মানুষ হায়ার করা, ফায়ার করা। সো আমার এখন মানুষ দরকার 500 জন, আমার এমপ্লয়ি আছে, আমার হচ্ছে না, আরো 10 জন নেওয়ার দরকার। তারা হায়ার করবে, তারা তাদের সাথে কন্ট্রাক্ট করবে, তাদেরকে ফায়ার করতে হইলে ফায়ার করবে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কাজ, এইচআর যেটা, এইচআর এর কাজ হইলো এইগুলো। All processes and system relating to managing the people in your organization, such as recruiting, training and retention. Retention মানে হলো ধরে রাখা অথবা তাদেরকে ছেড়ে দেওয়া, এটা হইলো এইচআর এর কাজ। ইনফ্রাস্ট্রাকচার কি, ডিপার্টমেন্টস লাইক ফাইন্যান্স, প্ল্যানিং, আইটি, লিগ্যাল, এগুলো হইলো ইনফ্রাস্ট্রাকচার। যেমন আমাদের আইটি ডিপার্টমেন্ট আছে, কি জানি নাম, ধীরেন্দ্রদা ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেখে, ফাইন্যান্স বলতেছে, আইটি কিটা দেখে, আইটি সার্ভার রুমে যে বসে উনি ওই জিনিসগুলো দেখে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট তোমরা জানো আছে। এগুলো হলো ইনফ্রাস্ট্রাকচার, এগুলা কিসে না। তো ভেরি ইম্পর্টেন্ট এটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা তোমরা কি করবা, ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবে, মোটামুটি শিওর রাখো যে এই কোয়েশ্চেন গুলা এক্সপ্লেন করে, এই কোয়েশ্চেনটা আসবে এক্সপ্লেন করার জন্য। It is important to note that a value chain is more than a collection of independent activities. Rather, these activities, both primary and secondary, make up an interlinked system. একটার সাথে জড়িত। এই যে আমরা এখানে প্রাইমারি অ্যাক্টিভিটিস দেখছি, সাপোর্টিং অ্যাক্টিভিটিস দেখছি, প্রকিউরমেন্ট কিভাবে জড়িত, ইনবাউন্ডের সাথে জড়িত। তুমি কিছু জিনিস প্রকিউর করতেছো, কিছু জিনিস কিনতেছো, তোমাকে ইনবাউন্ডের সাথে জড়িত। এখানে বসে দেখো স্টোরেজ, ডেলিভারি, এগুলা। সো অপারেশন কিসের সাথে জড়িত, এইচআর এর সাথে জড়িত। কিভাবে একটা কাজ করবে, কতজন মানুষ লাগবে, এইচআর এর সাথে জড়িত। ইনফ্রাস্ট্রাকচারের সাথে জড়িত, তোমার অপারেশনস গুলা, অপারেশন কিভাবে করবা না করবা, একটা ক্লাস কোন জায়গায় নিবা, 302 নাম্বার রুমে, 304 নাম্বার রুমে, এটা ইনফ্রাস্ট্রাকচারের সাথে জড়িত। সো একটার সাথে ইন্টারলিঙ্কড। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গত সেমিস্টারে যখন আমি ক্লাস নিছিলাম তখন এই কোয়েশ্চেনটা আসছিল, স্টেপস টু ডেভেলপিং এ ভ্যালু চেইন অ্যানালাইসিস। তুমি ভ্যালু চেইন অ্যানালাইসিস কিভাবে করবো, এটাও একটা ব্রড কোয়েশ্চেন হিসাবে আসছিল, এইবারও আসতে পারে, আমি গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। আমি বলবো যে 90% প্লাস আসার সম্ভাবনা। এই স্টেপ টু ডেভেলপিং এ ভ্যালু চেইন অ্যানালাইসিস অথবা পর্টার অ্যানালাইসিস, কিভাবে তুমি ভ্যালু চেইন অ্যানালাইসিসটা করবা। তোমাকে ফার্স্টে যেটা করতে হবে, তোমাকে সবগুলা ভ্যালু আইডেন্টিফাই করতে হবে, যে কোন কোন জায়গাতে তোমার ভ্যালু আছে এই কোম্পানির। তুমি যে প্রোডাক্টটা বানাইতেছো, যে প্রোডাক্টটা সেল করতেছো, এখানে কোন কোন জায়গাতে তোমার ভ্যালু আছে। ক্যালকুলেট ইট ভ্যালু চেইন অ্যাক্টিভিটিস কস্ট। তোমাকে কস্ট, কারণ আমরা কি বলছিলাম, ভ্যালু চেইন অ্যাক্টিভিটিতে কি করে, প্রোডাকশন কস্ট কমানোর চেষ্টা করে, তাই না? মনে আছে? প্রোডাকশন পর্যায়ে কস্ট কমানোর চেষ্টা করে, মনে আছে? প্রথমেই বলছিলাম, আমি ভুলে গেছি। সুকান্ত মনে আছে স্যার। ওকে, তো তোমাকে কি করতে হবে, তুমি আগে অ্যাক্টিভিটি গুলা লিস্ট ডাউন করতে হবে, যে আমার এইসব কাজ আমি করি, এইসব কাজ করতে গিয়া কোন কাজে কত টাকা খরচ হইতেছে,
সেটা তোমাকে বাই করতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে? লুক এট হোয়াট ইউর কাস্টমার্স পারসিভ এজ ভ্যালু। তোমার কাস্টমার কোন জায়গাতে তোমার ভ্যালু দেখে? তোমার কোয়ালিটিতে ভ্যালু দেখে, তোমার কাস্টমার সার্ভিসে ভ্যালু দেখে, নাকি তোমার কিসে সে ভ্যালু দেখতেছে? তোমার টেস্টে, তোমার প্রোডাক্টের টেস্টে ভ্যালু দেখে, নাকি তোমার প্রোডাক্টের লুকসে? কেক দেখতে সুন্দর হইতে পারে, আবার টেস্টে বেটার হইতে পারে। কিছু কিছু কেক আছে দেখতে খুব সিম্পল কিন্তু টেস্ট খুব ভালো। কিছু কিছু কেক আছে দেখতে গর্জিয়াস, ভিতরে কিচ্ছু নাই, খাইতে গেলে খাওয়া যায় না। বুঝছো? তো তোমাকে এইটা দেখতে হবে। তোমার যেমন আমি বলছিলাম, কতদিন কেক দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম, বনফুলে একটা কেকের দাম 400 450 টাকা। আবার সেম সাইজের একটা কেক তুমি যদি ভালো জায়গায় যাও, ফেরদৌসিতে যাও, তাহলে 2000 টাকা, 1.5 থেকে 2000 টাকা। কেন? দুইটার মধ্যে পার্থক্য কেন করছে তারা? কারণ তারা, যারা ফেরদৌসিতে গিয়া কেক কিনতেছে, তাদের কাছে লুকের থেকে আমরা টেস্টকে বেশি গুরুত্ব দিই। লুকও ইম্পর্টেন্ট, কিন্তু টেস্টটাকে আমরা বেশি গুরুত্ব দিই। যে টেস্টি হবে, কোয়ালিটি ফুল হবে, ক্রিম গুলা আমাদের মুখে লাগবে না। বনফুলের কেক খাইলে দেখো মুখে ক্রিম লাগে, দেখছো? তালুতে ক্রিম লেগে থাকে, খেয়াল করছো? এটা একটু তেল 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 লাগে, খেয়াল করছো? হ্যাঁ স্যার, একটু তেল জি তেল স্যার। একটু তেল তেল লাগে, কিন্তু আবার ভালো জায়গা থেকে খেয়ে দেখো, তোমার এই তেল তেল ভাবটা আসবে না। বুঝছো? এবং ভালো জায়গার কেক দেখবা যে তুমি যত পিস খাইতে পারতেছো, তুমি বনফুলের এতগুলো পিস তুমি এনজয় করে খাইতে পারতেছো না, কারণ তোমার টেস্ট এরকম না। দুইটার মধ্যে তুমি দেখতে হবে যে তোমার ভ্যালু। বনফুল দেখছি যে তার ভ্যালু হইলো সস্তা থাকার মধ্যে। আমরা ম্যাকডোনাল্ডস এর একটা এক্সাম্পল দিছিলাম। সো তার ভ্যালু হইলো সস্তা থাকার মধ্যে, যে আমি সস্তায় জিনিসটা দিতে হবে। আমার এখানে কাস্টমার বেশিরভাগই হইলো নিম্ন মধ্যবিত্ত পরিবার এবং স্টুডেন্ট, যারা তারা যাদের ইনকাম কম। ফেরদৌসি দেখতেছে তার কাস্টমার এইসব মানুষ না যারা 400-500 টাকার কেক দেখতেছে, কিনতে চায়। বরং আমার এখানে ফেরদৌসি তে যারা কাস্টমার, তারা 1500-2000 টাকা এক্সপেক্ট করে যে আমি কেক কিনবো 1500-2000 টাকা। আমার এটা কেকটা টেস্টি হইতে হবে, বেটার হইতে হবে, কোয়ালিটিফুল হইতে হবে। বুঝছো? সো এই জিনিসটা তোমাকে লুক এট ইউর কাস্টমার্স পারসিভ এজ ভ্যালু। কোন জায়গাতে তোমার কাস্টমাররা মনে করে তোমার ভ্যালু আছে। লুক এট ইউর কম্পিটিটরস ভ্যালু চেইন। তোমার যারা কম্পিটিটর আছে, তারা কোন জায়গাতে ভ্যালু চেইনে বাড়ানোর চেষ্টা করতেছে, তারা কোন জায়গাতে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতেছে, তোমার সেইটা কি করতে হবে, নজরে রাখতে হবে যে তারা তোমার উপর কোন জায়গাতে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতেছে। তারপরে ডিসাইড করতে হবে যে তুমি কোন জায়গাতে তোমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিবা। কারণ তুমি যদি কাস্টমারের ভ্যালু চেইন না দেখো, তাহলে কি তুমি বুঝতে পারবা যে তুমি কোন জায়গাতে অ্যাডভান্টেজ নিতে পারবা? দেখা সম্ভব, বোঝা সম্ভব? কাস্টমারকে অ্যানালাইসিস না করে, সরি ক্লায়েন্ট বলতেছি, কম্পিটিটরকে অ্যানালাইসিস না করে পারবা তুমি বের করতে? আমার দুর্বলতা কই, তুমি কোন জায়গাতে আমার দুর্বলতার সুযোগ নিবা, এটা জানার জন্য তুমি আগে আমাকে জানতে হবে না? রাইট? জি স্যার। জি, এই স্যার। জিনিসটা, এই 5টা টোটাল স্টেপ আছে। 5টা স্টেপ এক্সপ্লেইন করতে হবে। এখানে একটা ভালো মার্ক পাবা। এই কোশ্চেন যদি আসে 4 থেকে 5 পাবা। এই একটা কোশ্চেনের উপর 5টা জিনিস এক্সপ্লেইন করার জন্য। এই আরেকটা কোশ্চেন যেখানে তোমাকে 4 থেকে 5 দেওয়া হবে। সো এই 2টা কোশ্চেন ভেরি ইম্পোর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে আমি বলছি, এই চ্যাপ্টার থেকে 10 মার্ক আশা করতে পারো। মিড টার্মে পাইছো, এই চ্যাপ্টার থেকে 10 মার্ক আশা করতে পারো। সো এইটা হলো, এখানে দেখো একদম ডিটেইলসে লেখা আছে, আইডেন্টিফাই অল ভ্যালু চেইন অ্যাক্টিভিটিস। এখানে লিখছে আইডেন্টিফাই ইচ অ্যাক্টিভিটি দ্যাট প্লেজ এ পার্ট ইন ক্রিয়েটিং ইউর কোম্পানিজ প্রোডাক্ট। যেসব জিনিস দিয়ে তুমি প্রত্যেকটা অ্যাক্টিভিটি, ইফ ইউ ডোন্ট, ইট ইজ ইম্পসিবল টু ডিকোড অল অফ দ্য অ্যাকশনস ইনভলভড ইন দ্য ক্রিয়েশন। প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা কাজ তোমাকে জানতে হবে যে কি কি কাজ। আইডেন্টিফাই ভ্যালু চেইন অ্যাক্টিভিটিস এর মধ্যে তোমাকে তোমার কোম্পানির যে প্রোডাক্ট বানাইতেছো, সেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে তোমার নজরে রাখতে হবে, লিস্ট করতে হবে। তারপরে নেক্সট এটা কি বলছে, দিস স্টেপ উইল টেক এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম। এটা একদিনের কাজ না, 1 ঘন্টার কাজ না, এটা হয়তো করতে তোমার 1 মাস, 2 মাস, 3 মাস লাগবে। তোমাকে প্রত্যেকটা কাজ লিস্ট করতে হবে, এভরি সিঙ্গেল কাজ। সো এটা তুমি আশা করি না যে একটা কোম্পানি আধা ঘন্টায় করে ফেলবে, যে আচ্ছা আমি তো কেক বানাই, এই জিনিস করি না, এইভাবে না। বরং প্রত্যেকটা কাজ ইন্ডিভিজুয়ালি এক্সামিন করে, হয়তো 1 সপ্তাহ ধরে সে 7 বার দেখবে যে 7 বার এই জিনিসটা কিভাবে হয়েছে। তারপরে যাতে একটা স্টেপও বাদ না যায়, কারণ প্রত্যেকটা স্টেপে ইট কস্ট টাইম, ইট কস্ট মানি। টাইম কস্ট হওয়া মানেই হলো তোমার মানি কস্ট হওয়া। কেক বানাইতে গেলে যদি তোমার 3 ঘন্টা সময় লাগে, যদি ওভেনের ভিতরে যদি 3 ঘন্টা সময় রাখতে হয়, এই 3 ঘন্টা ধরে তোমার ইলেকট্রিসিটি বিল কত আসতেছে, সেটাও তোমাকে নজরে রাখতে হবে। এই 3 ঘন্টা ধরে একজন মানুষ কি বসে থাকতেছে নাকি কেকের সামনে, সেটা তোমাকে নজরে রাখতে হবে। মাঝে মধ্যে কেক বানাইতে গেলে তোমার কেক পুড়ে যায়, সেটা তোমার নজরে রাখতে হবে।
সো এভরি সিঙ্গেল অ্যাক্টিভিটি তোমাকে নজরে রাখতে হবে যে কি করা হচ্ছে, কি করতেছি, তারপরে তুমি বের করতে পারবা তোমার অ্যাকচুয়াল কস্ট কত আসতেছে। এই দেখো সেকেন্ডটা হলো ক্যালকুলেট ইচ ভ্যালুয়েশন অ্যাক্টিভিটিস কস্ট। তুমি কস্ট বার করতে হইলে তুমি ভুল কস্ট বার করবা যদি তুমি একটা অ্যাক্টিভিটিসও বাদ দাও। সো কোনো অ্যাক্টিভিটি তোমাকে বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা অ্যাক্টিভিটি নিয়ে তোমাকে চিন্তা করতে হবে, প্রত্যেকটা অ্যাক্টিভিটি তোমাকে বের করতে হবে। এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তোমরা একটু নিজেরা পড়ে নিও। মূল জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু নিজেরা পড়ে নিও, পড়লেই তোমরা বুঝতে পারবে এখানে কি বলতে চাইছি। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এক্সাম্পলটা তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি। ওকে, একটা কফি সে এখানে বলছে কত টাকা দিয়ে বিক্রি করতেছে, 2 টাকা 50 পয়সা দিয়ে বিক্রি করতেছে এক কাপ কফি। ঠিক আছে, এক কাপ কফি সে বিক্রি করতেছে 2 টাকা 50 পয়সা দিয়ে। ঠিক আছে, আমাদের কাছে দেখে মনে হবে কি সে তো 50টা কি বলে 50 পয়সা দিয়ে কিনে 2 টাকা 50 পয়সা বিক্রি করতেছে। না, যখন অ্যাক্টিভিটি সে চিন্তা করবে তখন তাকে দেখো এভরি সিঙ্গেল থিং, তার রেন্ট কত, তার স্টাফ খরচ, এই একটা কফি বানানোর জন্য তার স্টাফ খরচ কতক্ষণ যায়, ফর এক্সাম্পল 1 মিনিট যায় বা 50 সেকেন্ড যায় বা 30 সেকেন্ড যায়, এই 30 সেকেন্ডে তোমার একটা স্টাফের কি পরিমাণ বেতন দাও। তাকে যদি তুমি 1 ঘন্টার জন্য $1 দাও ফর এক্সাম্পল, যখন সে 30 সেকেন্ডে একটা জিনিস বানাইতেছে, তার মানে সে 50 পয়সা তার পেছনে তোমার খরচ আছে। বুঝতে পারছি ব্যাপারটা? মিনিটে যদি তুমি $1 করে দাও তাইলে 30 সেকেন্ডে তার 50 পয়সা তার পেছনে খরচ আছে। সো এইটা তোমার আইডেন্টিফাই করতে হবে। তুমি ট্যাক্স যেটা দাও, ট্যাক্স থেকে তুমি যদি 5,000 কাপ কফির জন্য যদি বিক্রি করো বছরে, আর যদি তোমার 5,000 টাকা ট্যাক্স আসে, তাহলে পার কাপে তোমার 1 টাকা করে ট্যাক্স আসতেছে। সো তোমাকে ট্যাক্স বাই করতে হবে, প্রফিট বাই করতে হবে। এরপরে কত প্রফিট দেখো, মাত্র এখানে 25 পয়সা দেখাইতেছে, কারণ আরো খরচ আছে। প্রফিট তোমার 25 পয়সা। তারপরে তোমার কফি কিনতে গিয়া, এই কফিটা বানানোর জন্য তোমার কফি বিনস কিনতে হয়েছে, এটার পেছনে তোমার 10 পয়সা খরচ আছে। মিল্ক যেটা দিচ্ছ সেটার পেছনে তোমার 10 পয়সা খরচ আছে। স্টিয়ার কাপ নেপকিন এগুলো যে দিচ্ছ, এই যে তোমার নেপকিন দাও, কাপ যে দাও, কাপের পেছনে যে খরচ আছে, স্টিয়ার করার জন্য যে কাঠি দাও সেটার পেছনে যে খরচ আছে। এভরি সিঙ্গেল অ্যাক্টিভিটি, কত ছোট ছোট জিনিসও তোমাকে নজর রাখতে হইতেছে। আমরা অনেক সময় মনে করি তো নেপকিন তো নিছে, ব্যাপার না, কিন্তু এইটা তোমার কষ্টের মধ্যে নিয়ে আসতে হবে। তুমি যদি জানতে হয় তো যে আমার এক্সাক্ট কস্ট কত, আমি কোন জায়গাতে আমি কস্ট কমাইতে পারি কিংবা কিভাবে আমি ভ্যালু বাড়াইতে পারি। ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি স্যার। জি স্যার। সো এরকম সো এটা একদিনের কাজ না, তুমি 1 ঘন্টা ধরে বসে বসে করে ফেললা সেটা না। তোমাকে লম্বা সময় নিয়ে প্রত্যেকটা অ্যাক্টিভিটি সারাদিন ধরে হয়তো তোমাকে অবজার্ভ করা লাগবে, নোট ডাউন করা লাগবে যে আমার আজকে দিনে আমি এতগুলো কফি বিক্রি করছি। হয়তো তুমি 1 মাস ধরে করবা। কেন? কারণ 1 মাসে তুমি কি পরিমাণ কফি বিক্রি করো, তোমার ট্যাক্স কি পরিমাণ আসতেছে এটা জানার জন্য। কোনো একদিন হয়তো তোমার সব বিজি ছিল, ওই দিনই যদি তুমি করো তাহলে তোমার স্টাফ কস্ট কম আসবে। কোনোদিন কয়টা তোমাকে দেখতে হবে যে তুমি সারাদিনে মাত্র 10 কাপ কফি বিক্রি করছো, অথচ তোমার 8 ঘন্টা ধরে তোমার স্টাফকে বেতন দেওয়া লাগছে। ওই দিন তোমার খরচ কত আসে, তারপরে তুমি এভারেজ করে বের করতে হবে যে আমার টোটাল স্টাফ কস্ট কত আসছে, পার কফিতে আমার কি পরিমাণ স্টাফ কস্ট আসে, এটা তোমাকে বের করতে হবে। তোমার এমনও হইতে পারে যে তোমার ভাড়া হইলো 88 পয়সা, তুমি শুধু ভাড়াটাকে হিসাব করলে হবে না। কোনো সময় হয়তো দেখা যাবে যে তোমার একটা জিনিস নষ্ট হয়ে গেছে, তোমার কফি মেশিনটা নষ্ট হয়ে গেছে, এটা সার্ভিসিং এর জন্য খরচ আসতেছে। সো এভরি সিঙ্গেল অ্যাক্টিভিটি তোমাকে নজরদারি করতে হবে, সেটার খরচের হিসাব রাখতে হবে। তারপরে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে কি পরিমাণ খরচ হয়, তোমার প্রফিট কতটুকু আছে। Using this value chain analysis example, we learned that the most critical component, coffee, is one of the least expensive part of the cost breakdown. কি বলছে এখানে? কফির জন্য তার অ্যাকচুয়াল খরচ ছিল মাত্র 10 পয়সা। কফির জন্য তার খরচ ছিল 10 পয়সা। তার মানে সে 25 পয়সা লাভ করতেছে, 2 টাকা 25 পয়সাই তার অন্য জায়গায় খরচ হচ্ছে। অ্যাকচুয়াল প্রোডাক্ট সে যেটা বিক্রি করতেছে এইটার জন্য তার খরচটা যৎসামান্য, খুবই কম। বুঝতে পারছি? হ্যাঁ, এখন একজন মানুষ বলতে পারে তুমি 10 পয়সার কফি দিয়ে তুমি 2.5 টাকা দিয়ে, একটা 10 পয়সার কফিতে তুমি 2.5 টাকা দিয়ে বিক্রি, তুমি তো 2 টাকা 40 পয়সাই লাভ করতেছো। কিন্তু তুমি ভ্যালু চেইন এনালাইসিস করলে বুঝতে পারবা তুমি আসলে হয়তো মাত্র 25 পয়সা লাভ করতেছো এই 2.5 টাকার মধ্যে। বাকি 2 টাকা 25 পয়সাই তোমার বিভিন্ন জায়গাতে খরচ চলে যাচ্ছে। বুঝতে পারছি? ক্লিয়ার? জি স্যার।
If they want to reduce rent cost, they can attempt to negotiate their contract. এই যে আগে বলছিলাম অ্যাপ আপলোড করার সময় তুমি কন্ট্রাক্ট কি করতে পারো। সো তুমি এই ক্ষেত্রে কি করতে পারো, তোমার যদি এখন বাড়াইতে হয় প্রফিট, তোমার ভ্যালু চেইন অ্যানালাইসিস করে দেখছো যে তোমার একটা বাড়ানোর জায়গা হলো রেন্ট, তুমি যদি কমায় ফেলতে পারো, তখন তুমি কি কাছে যাবা যে আমার রেন্ট একটু কমাই দেন, আমার বিজনেস তো চলতেছে না, আমার বিজনেস কম হচ্ছে, আমি এফোর্ড করতে পারতেছি না, সো একটু বাই রেন্টটা কমান, 500 টাকা রেন্ট কমাই দেন আগামী বছর থেকে। বা বলতে পারো যে আপনি যদি 500 টাকা কমান বা 1000 টাকা যদি আমার রেন্ট কমান, আগামী 10 বছর সাথে জন্য আমি আপনাদের সাথে কন্ট্রাক্ট করবো। হয়তো মালিক রাজি হয়ে যেতে পারে, কারণ একটা বিজনেস উঠে গিয়ে আরেকটা বিজনেস আসার আগে তার একটা খরচ আছে, রেনোভেট করতে হয়, 2-3 মাস খালি যেতে পারে দোকানটা, সে তো রেন্ট পাবে না, সে তো মনে করতে পারে আচ্ছা 10 মাস ধরে 10 বছরের জন্য আমি এই কাস্টমারকে পেয়ে যাবো, আমি একটু খরচটা কম রাখি। তুমি হয়তো একটা ভালো কোম্পানি, ফর এক্সাম্পল তুমি একটা ব্যাংক, মালিক হয়তো রাজি হয়ে যেতে পারে যে আচ্ছা একটা ব্যাংক, এটা নোংরা করবে না, এখানে সুন্দর থাকবে, আমার বিল্ডিংটা নষ্ট হবে না, ওয়াল নষ্ট করবে না, সেখানে যদি একটা বাসা হয় তাহলে বাচ্চারা এখানে আঁকাআঁকি করবে, আমার দেখা যাবে যে এরা যদি ছেড়ে চলে যায়, নতুন নতুন যখন আমি রেন্ট দিব তখন আমার ওয়ালটা রং করাইতে হবে, আমার একটা খরচ আছে। তুমি হয়তো নেগোশিয়েট করতে পারবা। They can attempt to negotiate the contract. Failing that, they can relocate to a less expensive location. এটা তুমি করতে পারো। হয়তো কি করে নাই, তখন তুমি এখন দাও তুমি মাসে 10,000 টাকা বাড়া, তুমি নতুন আরেকটা জায়গায় বাড়া যেতে পারো যেখানে 8,000 টাকা বাড়া, বুঝছো? So এরকম করতে পারো। If they want to reduce staff cost, they could evaluate how many people are scheduled per shift and perhaps cut staff hours during less busy times. এটা করতে পারো। Alternatively, they can, if they cannot streamline their product or lower cost in any way, they could try to boost their perceived value. They could do this by creating and promoting unique items or sourcing new ingredients at a similar cost. যেমন ধরো তুমি এখন ইউজ করো তোমার কফি শপে তুমি ইউজ করো ব্রাউন সুগার, তুমি হোয়াইট সুগারে যেতে পারো যেটা একটু লেস এক্সপেন্সিভ, কিন্তু সিমিলার কি কোয়ালিটিগতভাবে সেম, কোয়ালিটি না মানে টেস্টগতভাবে সেম, টেস্ট নষ্ট হবে না। তুমি এখন দেশি মুরগির ডিম ইউজ করো, তুমি চিন্তা করতে পারো যে আমি ব্রয়লারের ডিম ইউজ করবো, আমার ডিমের ডিমও হইলো, আমার এক্সপেন্স কমে গেল। It's easy to see why detailed accurate calculation is important. Accurate ক্যালকুলেশনটা খুব জরুরি যদি তুমি এফেক্টিভ ভ্যালু চেইন অ্যানালাইসিস করতে হয়, অ্যাকুরেটলি লাগবে। তুমি একটা জিনিস বাদ দিয়ে তো আমার বাই মিস্টেক এটা আমি খেয়াল করি নাই, আমি বুঝি নাই, বিজনেসে এই ধরনের কোনো ওয়ার্ড নাই। যখন কি করতে হবে তখন তোমাকে এক্স্যাক্টলি জানতে হবে তোমার খরচ কত, কি কত। Look at what customers perceive as value. কাস্টমার কোন জায়গাতে মনে করে তোমার এখানে কোম্পানিতে ভ্যালু আছে। Research shows that although branded and non-branded painkillers have the exact same health outcome. So for example, Square কোম্পানির যেটা এইস আর ছোট্ট একটা কোম্পানি, ফর এক্সাম্পল আমার একটা কোম্পানি আছে যেটার নাম হলো অন্য কিছু এক্স, দুইটাতেই মাথা ব্যথার কাজ করে, দুইটাই মাথা ব্যথার কাজ দেয়, কিন্তু তারপর আমরা স্কোয়ারের জিনিসটা একটু বেশি দাম দিয়ে কিনবো, আমারটা একটু কম দাম দিয়ে কিনবে, ঠিক না? সো দ্য ফর্মার ইজ বেটার পারসিভ বাই কাস্টমার। ফর্মার মানে কি, যেটা আগে বলা হয়েছে ব্র্যান্ডেড জিনিসে আমরা একটু খরচ বেশি করতে রাজি থাকি। তুমি যদি এখন নাইকি শু কিনতে হয়, তুমি 10,000 টাকা খরচ করতে রাজি থাকবা, সেখানে তুমি একটা বাটার শু কি 10,000 টাকা দিয়ে কিনতে রাজি হবা না, তোমার টার্গেটই থাকবে 1-2 হাজারের মধ্যে আমি এই জিনিসটা পেয়ে যাবো, ঠিক না? সো তোমার ব্র্যান্ড ভ্যালু একটা ব্যাপার আছে। আবার তুমি যদি বন্দরের ইদ্রিস মার্কেটে তুমি যাও, তুমি তখন 2,000 টাকা দিয়ে একটা শু চিন্তা করবো না, সে যদি 2,000 টাকা চায় তুমি বলবা 400 টাকা দিয়ে দাও। সো যদিও দুইটাই জুতার কাজ করতেছে, দুইটারই হয়তো কোয়ালিটিগতভাবে সেমই আছে, তারপরও জাস্ট বিকজ ইটস এ ব্র্যান্ডেড জিনিস তুমি বেশি টাকা খরচ করতে রাজি থাকো, বিকজ কাস্টমার্স বিলিভ ইট ইজ মোর ভ্যালুয়েবল টু দেয়ার হেলথ। যে ব্র্যান্ডেড জিনিস হলে এটা মোর ভ্যালুয়েবল হবে, they are willing to pay more for the brand name. It is classic example of how value perception can impact product margin. Value perception কিভাবে প্রোডাক্ট মার্জিনে হেল্প করবে। তারও জিনিসটা বাটার জিনিসটা বানাইতে 500 টাকা খরচ করছে, সে এইটাকে 1,000 টাকা দিয়ে বিক্রি করতেছে, ঠিক আছে? আমার একটা জিনিস বানাইতে 500 টাকা খরচ করছে, আমি এটাকে 600 টাকা দিয়ে বিক্রি করতে হইতেছে, প্রফিট মার্জিন তার বেশি না, বিকজ তার ব্র্যান্ড ভ্যালু ভালো। বুঝতে পারছি ব্যাপারটা? To determine what your customer perceive as value, you need to dig into their psychology. তাদের সাইকোলজিটা বুঝতে হবে। Collecting quantitative and qualitative data
can help you identify statistical patterns in your customers' buying behavior. যে তাদেরকে যদি তুমি ভালো মতো অ্যানালাইজ করো, তাদের সাইকোলজি বোঝার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবা তারা আসলে কি চাইতেছে, তাদের বাইং বিহেভিয়ার কি, তারা কি ব্র্যান্ডেড জিনিস চাইতেছে নাকি নন ব্র্যান্ড হইলেও তাদের আপত্তি নেই, এজ লং এজ কোয়ালিটিগতভাবে ঠিক আছে। যেমন আমি তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, ডেল আর আসুস দুইটাই কিন্তু ভালো কোম্পানি। কিছু কিছু মানুষ আসুস প্রেফার করে, কেউ কেউ ডেল প্রেফার করে, ঠিক না? তো কেন? কাস্টমার সাইকোলজি বুঝতে হবে। কেউ কেউ যারা মনে করতেছে যে আসুস কি বেটার, তারা কোনো রিজনে, অবশ্যই তাদের পেছনে ডেফিনেটলি রিজন আছে। আবার যারা ডেল প্রেফার করে তাদের পেছনে ডেফিনেটলি কিছু রিজন আছে। তো রিজন গুলা কি কি, যাতে ডেল বুঝতে পারে যে কেন মানুষ যারা আসুস ইউজ করে তারা আসুস ইউজ করতেছে, ডেলকে বাই করতে হবে, এই সাইকোলজি গুলা। আবার আসুসের কে বাই করতে হবে, কেন মানুষ ডেল কিনতেছে, আমার প্রোডাক্টটা তার প্রোডাক্ট তো সেম, কিন্তু তারপরও কেন মানুষ ওইটা কিনতেছে, আমারটা কিনে না। সো এটা আইডেন্টিফাই করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, পিপল অফেন মেক ডিসিশনস বেসড অন অ্যাকশনস দ্যাট দেয়ার ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড ক্লোজ সোশ্যাল গ্রুপস টেক। যেমন আমার ফ্রেন্ড ফর এক্সাম্পল বাটা থেকে একটা শু কিনছে, আমার বলছে দোস্ত বাটারটা কিনিস, বাটার প্রোডাক্ট ভালো, আমি হয়তো গিয়ে বাটারটা কিনে ফেলতেছি, বুঝছো? কিংবা তোমার ফ্রেন্ড সে ডেলের ল্যাপটপ কিনছে, তুমি গিয়ে ডেলের ল্যাপটপ কিনে ফেলতেছো, তুমি যাচাইও করতেছো না যে ডেলের ল্যাপটপ থেকে অন্য কোনোটা ভালো আছে নাকি। সেই জিনিসগুলা ভেরি ইম্পর্টেন্ট। লুক এট ইউর কম্পিটিটরস ভ্যালু চেইন, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তোমাকে কম্পিটিটরের ভ্যালু চেইন তোমাকে যাচাই করতে হবে। কম্পিটিটরের ভ্যালু চেইন যাচাই, এই যে এই প্রবলেম কোয়েশ্চনটা যদি আসে, নরমালি স্টুডেন্টরা কি করে, এই প্রত্যেকটা স্টেপ সুন্দর করে এমন ভাবে এত বড় করে এক্সপ্লেইন করে যে 10-এ 10 দেওয়া যায়, কিন্তু আমার মার্ক হলো 4, আমার মার্ক হলো 3, আমি করবোটা কি? সো তোমাকে বুঝতে হবে তুমি কতটুক লিখবা। বুঝে গেছে? ডিপেন্ডিং অন হাউ মাচ মার্ক ইজ অ্যালোকেটেড। বুঝে গেছে? সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এমআইএস এর মূল সমস্যা হইলো তোমাদের খারাপ করার এই একটাই রিজন, তোমরা শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারো না। বলো যে স্যার এত কোশ্চেন ছিল স্যার যে আমরা শেষ করতে পারি না এই 1.5 ঘন্টায়। 1.5 ঘন্টায় শেষ করতে হলে 1.5 ঘন্টার মতো করে আনসার করতে হবে। বুঝে গেছে? 1.5 ঘন্টার মতো করে আনসার করবো, যে আমি 1.5 ঘন্টায় যাতে শেষ করতে পারি। তাই বলে এত ছোট করে দিবা না যে 3 লাইন লিখছো, আবার এত বড় করবা না যে 50 লাইন লিখে গেছো। এটা মাঝামাঝি একটা জায়গাতে তোমাকে ট্রেড অফ করতে হবে। তুমি পড়তে পারতেছো? তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাও, এটা শিখে ইঞ্জিনিয়ার হয়ে যাও, তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাও। কোনটা? Market. DJ. মার্কেট, হ্যাঁ, Analysis. অ্যানালাইসিস। ওকে, যাও বাবা পড়াই, যাও তুমি তোমার নিজের পড়া পড়ো। ওকে, সো এটা হলো কাস্টমার কম্পিটিটরের ভ্যালু চেইন বোঝার জন্য, যে কম্পিটিটর কোন জায়গায় ভ্যালু এড করার চেষ্টা করতেছে, কোন জায়গাতে ভ্যালু কি করতেছে। এটা যদি তুমি না বুঝতে পারো, তুমি বুঝতে পারবে না কিভাবে তার উপর ভ্যালু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে হবে। সে হয়তো ফর এক্সাম্পল কি করতেছে, তুমি দেখলা যে সে এখন কফির দোকান, সে ব্রাউন সুগার বাদ দিয়ে হোয়াইট সুগার ইউজ করতেছে তার প্রফিট বাড়ানোর জন্য। তুমি এইটাকে তোমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হিসেবে নিতে পারো। মানুষকে বলতে পারো যে আমার কফিটা মোর হেলদিয়ার, কারণ আমরা ব্রাউন সুগার ইউজ করি, লাল সুগারটা ইউজ করি, তারা সাদা সুগার ইউজ করে, সো আমারটা মোর ভ্যালুয়েবল। যদিও আমরা সমান দামে বিক্রি করতেছি, আমিও একটা জিনিস 100 টাকা দিয়ে বিক্রি করি, সেও 100 টাকা দিয়ে বিক্রি করে, কিন্তু দেখেন আমরা কিন্তু ব্রাউন সুগার ইউজ করি। তুমি বলতে পারবে না যে আমি 150 টাকা দিয়ে বিক্রি করি, তাইলে তো তোমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হইল না। আমি 150 টাকা দিয়ে বিক্রি করি কারণ আমি ব্রাউন সুগার দেই, আর তারা হোয়াইট সুগার দেয় বলে 100 টাকা দিয়ে বিক্রি করতেছে, তাহলে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাইলে কিভাবে? সে তো দাম কমাইয়েই রাখতেছে। সো তোমাকে বলতে হবে আমিও 100 টাকা দিয়ে বিক্রি করতেছি, সেও 100 টাকা দিয়ে বিক্রি করতেছে, আমারটা লাল চিনি দিয়ে আমি বানাই, সে সাদা চিনি দিয়ে বানায়, সো আমারটা মোর হেলদিয়ার। বুঝে গেছে? You can choose to use competitive benchmark in one of 3 main ways. 3 ভাবে তুমি competitive benchmark ইউজ করতে পারো। কিভাবে? প্রসেস বেঞ্চমার্কিং একটা আছে, স্ট্র্যাটেজিক বেঞ্চমার্কিং আছে, পারফরম্যান্স বেঞ্চমার্কিং আছে। Comparing your process structure and operations against how your competitors carry out tasks. কিভাবে একটা কাজ সে করতেছে, তোমার থেকে কোন জায়গাতে ডিফারেন্স, তোমাকে এটা বের করতে হবে যে তুমি আর সে একই ধরনের কাজ করো, একই ধরনের প্রোডাক্ট বানাইতেছো, তার কাজটা কোন জায়গাতে বা তার প্রসেসটা কোন জায়গাতে সিম্পলিয়ার দেন ইউ। সে হয়তো একটা জিনিসের মাঝখানে তোমার যে কোনো কিছু করতে হলে তুমি বস তোমার পারমিশন লাগতেছে,
তুমি তোমার এমপ্লয়িকে এম্পাওয়ার করো নাই, সে কোনো ডিসিশন নিতে পারতেছে না। সো তুমি আজকে অসুস্থ, তোমার প্রোডাকশন থেমে আছে, তোমার একটা বড় কাজ থেমে আছে, কারণ তুমি আজকে অসুস্থ, কিংবা তুমি আজকে দেশের বাইরে, তারা ডিসিশন নিতে পারতেছে না। এটা হইতে পারে, একটা এক্সাম্পল দিলাম, এটা হইতে পারে তারা হয়তো নিজেরাই ডিসিশন নিয়ে করে ফেলতেছে। ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, তোমারও যে সব ডিসিশন সবসময় কারেক্ট হবে এমন তো বাবার কোনো কারণ নাই যে আমি যে ডিসিশন দিব সেটা সবসময় কারেক্ট হয়ে যাবে, কোনো কারণ নাই এটা বাবা। সো অনেক কোম্পানি কি করে, যেমন আমাদের লিডিং ইউনিভার্সিটিতে আমাদের টিচারদের উপর ছেড়ে দিছে, আমরা যে কোনো কোয়েশ্চেন করতে পারি, যে কোনো মার্ক দিতে পারি। আমি যদি তোমার খালি খাতায় যদি ফর এক্সাম্পল তোমাকে আমি খালি খাতায় দিব না, তুমি ভুল লিখছো, সেখানে আমি যদি তোমাকে 3-এর মধ্যে 2 দিই, পার্সিয়াল মার্কিং করে, আরেকজনকে 0 দিতে পারি, আরেকজনকে আড়াইও দিতে পারি। তো টিচারদেরকে এম্পাওয়ার করা হয়েছে যে পরীক্ষার ব্যাপারে, খাতার ব্যাপারে আপনারা পুরোপুরি স্বাধীন, আপনারা যা মনে করবেন সেটাই কারেক্ট। নাইলে কি হইতো, প্রত্যেকটা জিনিসে পিসি স্যারকে ইনভলভ করা লাগতো। আমরা এত স্টুডেন্ট, একজন টিচার 9টা-10টা করে সেকশনে ক্লাস নিচ্ছি, এতগুলা খাতা আমরাই দেখতে কষ্ট হয়, উনি আবার এতগুলা টিচারের খাতা কিভাবে কি করবে, যাচাই করবে। সো প্রসেস বেঞ্চমার্কিং একটা জিনিস হইতে পারে, স্ট্র্যাটেজিক বেঞ্চমার্কিং হইতে পারে, সে একটা জিনিস একভাবে করে তুমি সেম জিনিসটা অন্যভাবে করতেছো। কিংবা ওই যে বলছি যে তুমি স্ট্র্যাটেজিক্যালি এই ডিসিশন নিতে পারো যে আমি লাল সুগার ইউজ করব, লাল চিনিটা ইউজ করব, সে সাদা চিনি ইউজ করতেছে, আমি এইভাবে নিজেকে ডিফারেন্সিয়েট করব, তো মানুষকে বলবো যে আমারটা মোর হেলদি। আবার পারফরমেন্স বেঞ্চমার্কিং হইতে পারে, কম্পেয়ারিং আউটকাম সাচ এস রেভিনিউ, অর্গানিক ট্রাফিক, সোশ্যাল মিডিয়া পারফরমেন্স, রিভিউজ, রেটিং, এগুলোকে তুমি কিসে রাখতে হবে। তোমার যদি রেটিং খারাপ আসে, রিভিউজ খারাপ আসে, তাহলে তুমি কি হয়ে যাবে। সো তুমি এইভাবে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতে পারো। ফার্স্ট ইউ নিড টু ডিটারমাইন ইউর কম্পিটিটিভ বেঞ্চমার্কিং গোল। তুমি কোনটাতে আগাবা, তুমি একসাথে 3টাতে তুমি পারবা না, সবকিছু তুমি করতে পারবা না। সো কোনটাতে তুমি অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতেছো, দেখেন ইউ ক্যান কন্ডাক্ট রিসার্চ, তুমি তারপরে ডিসিশন নিতে পারো, কাজ করে যেতে পারো যে আমি ঠিক করছি আমি স্ট্র্যাটেজিক বেঞ্চমার্কিং এ আমি কি করবো, আমি যে লাল চিনি ইউজ করি এটাকে আমি বেশি গুরুত্ব দিব, মানুষের কাছে আমি এটা তুলে ধরবো। তুমি তখন সেভাবে রিসার্চ করবা যে আমি কিভাবে এটাকে তুলে ধরতে পারি, মানুষকে কিভাবে এটা জানাতে পারি, তুমি সেভাবে কি করবা। লাস্ট হলো ডিসাইড অন এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তারপর তোমাকে ডিসাইড করতে হবে যে আমি কোন কম্পিটিটিভ অ্যাডভান্টেজটাকে ইউজ করব। আমার কম্পিটিটরের এইসব জায়গাতে তার উইকনেস আছে, তার থেকে আমি আগে আছি, এর মধ্যে কোনটাকে তুমি একসাথে 10টাকে তুমি চুজ করে লাভ নাই, একটাকে টার্গেট করো যে এই জায়গাতে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, কিংবা এই জায়গাতে আমি পিছিয়ে আছি, এই জায়গাটা আমি রিকভার করতে হবে। এট দিস স্টেজ ইউ উইল হ্যাভ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ইউর ইন্টারনাল কস্ট, হোয়াট চেঞ্জেস ইউ ক্যান মেক এন্ড হাউ দে স্টেক আপ টু ইউর কম্পিটিটরস। তুমি এই স্টেজে 5 নম্বর স্টেজে আসতে আসতে তোমার আলটিমেটলি সবগুলো অ্যাক্টিভিটি সম্পর্কে তোমার ধারণা চলে আসছে। প্রত্যেকটা অ্যাক্টিভিটিজে তোমার খরচের পরিমাণ জানা হয়ে গেছে, এভরিথিং তোমার জানা হয়ে গেছে। এখন তুমি ঠিক করতে হবে যে তুমি কিভাবে এই জিনিসটাকে তোমার কম্পিটিটরের উপরে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য ইউজ করতে পারো। It is time to pick the competitive advantage of your choice, be it capitalizing on cost advantage or differential advantage. তুমি এখন ডিসাইড করতে হবে তুমি কস্ট অ্যাডভান্টেজে যেতে চাও নাকি ডিফারেন্সিয়েশন অ্যাডভান্টেজে যেতে চাও, যে আমি তার থেকে ডিফারেন্ট হব, কস্ট কমাবো না, কিংবা আমি তার থেকে কস্ট কম হব, এইভাবে আমি অ্যাডভান্টেজ নিতে চাও। If you choose cost advantage, you need to find a way to optimize and cut the cost of primary and supporting activities. তোমাকে চিন্তা করতে হবে কিভাবে আমি খরচ কমাইতে পারি। আর ইউ মাইট চুজ টু আউটসোর্স ট্যালেন্ট, তুমি আউটসোর্সিং করে বলতে পারো যে আমি এখন নিজের এমপ্লয়ি দিয়ে চালাই, আমি এটা আউটসোর্সিং করে ফেলবো, বিভিন্নভাবে করতে পারো। সো তোমাকে এই অবস্থায় এসে ডিসাইড করতে হবে যে তুমি কিভাবে, অথবা তুমি কি করতে পারো যে অটোমেশনে চলে যেতে পারো, যে আমি মানুষ দিয়ে এখন করি, আমি এটা মেশিন দিয়ে করে ফেলবো। তোমাকে এই অবস্থায় এসে চুজ করতে হবে তুমি কোন ধরনের অ্যাডভান্টেজ চাইতেছো, কস্ট অ্যাডভান্টেজ চাইতেছো নাকি ডিফারেন্সিয়েশন অ্যাডভান্টেজ চাইতেছো। কস্ট অ্যাডভান্টেজ চাইলে তোমাকে ডেফিনেটলি প্রোডাকশন কস্ট কমাইতে হবে, তোমার খরচ কমাইতে হবে, তোমার কস্ট অ্যাডভান্টেজ পাইতে হবে, এছাড়া তুমি কোনোভাবে পাবো না। Any cost cuts you make in the chain can lower the cost of your final product. কিন্তু একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে সব সময় তুমি কাট কস্ট করে পারবা না। তুমি কাট কস্ট করতে গিয়ে তুমি যদি একটা ইম্পর্টেন্ট মানুষকে যদি চাকরি থেকে ছাঁটাই করে দাও, এমন হইতে পারে তোমার প্রোডাকশন কমে যেতে পারে। সো তোমাকে আগে অ্যানালাইসিস করতে হবে যে আমি কিভাবে, আমি যে কাট কস্ট করতে চাইতেছি, আমার কি এক্সেস এমপ্লয়ি আছে নাকি, আমার যদি 5 জনকে ছাঁটাই করি তাইলে কি যারা আছে, যে 45 জন বাকি আছে, এই 45 জন কি জিনিসটাকে সামাল দিতে পারবে নাকি। তোমাকে এভরি সিঙ্গেল থিং অ্যানালাইজ করতে হবে। ইফ ইউ চুজ, ধরো তুমি কাট কস্ট চিন্তা করলে না, তুমি চিন্তা করলে ডিফারেন্সিয়েশনে যাবা, আমার কাট কস্ট করা সম্ভব না, আমার মিনিমাম এমপ্লয়ি আছে, মিনিমাম রেটে আমি পাচ্ছি সব ইনগ্রেডিয়েন্টস,
আমার পক্ষে কাট কস্ট করা সম্ভব না। তখন তোমাকে কি ডিসাইড করতে হবে যে আমি কম্পিটিটিভ ডিফারেন্সিয়েশনে যাব। You must capitalize on increasing the value perception of your product that your customers are most likely to pay for. ভ্যালু বাড়াইতে হবে যে আমার এটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, মানুষ কিনবে। আমার এটার কোয়ালিটি বেটার, মানুষ কিনবে। আমি কাস্টমার সার্ভিস ভালো দিই, মানুষ 24 ঘন্টা আমি কাস্টমার সার্ভিস প্রোভাইড করতেছি। কেউ ফোন করলে আমি 24 ঘন্টা ধরে সার্ভিস দিয়ে থাকি। তোমাকে তখন চিন্তা করতে হবে যে যেমন অ্যাপল প্রোডাক্ট, তারা মোর এক্সপেন্সিভ। আইফোন বলো, ম্যাকবুক বলো, মোর এক্সপেন্সিভ। তারা দাম কমাইতেছে না, তারা সার্ভিস বাড়াইতেছে। কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি ডিফারেন্ট করতেছে। যেমন একটা আইফোন 6-7 বছর 8 বছর খুব ইজিলি সার্ভিস দেয়, যেখানে একটা অ্যান্ড্রয়েড ফোন মোস্ট লাইকলি 1 বছর 2 বছর পরে স্লো হয়ে যায়। এই মেমোরি ফ্লাশ করাইতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। 4 বছর পরে ব্যাটারি চেঞ্জ করতে হয়, বা 3 বছর পরে ব্যাটারি বদলাইতে হয়। রেগুলার একটা না একটা প্রবলেম লাইগা থাকে, স্লো হয়ে গেছে, এই হয়ে গেছে, ডং হয়ে গেছে। অ্যাপল প্রোডাক্টে নরমালি এরকম হয় না। তারা ডিফারেন্সিয়েট করছে কি, যে আমি বেটার কোয়ালিটি প্রোডাক্ট দিব, কাস্টমার সার্ভিস ভালো দিব। 2 বছর পরেও যদি একজন আইসা বলে যে তার প্রোডাক্টে ডিফল্ট আছে, বা কি বলে ফল্টি প্রোডাক্ট আছে, কোনো একটা সমস্যা আছে, আমি বদলাই দিয়ে দিব। তারা এইখানে তারা কি করতেছে, যে আমি অ্যাডভান্টেজ নিব, যেটা হয়তো স্যামসাং নিচ্ছে না, কিংবা ওপো নিচ্ছে না। ওপোর ফোন নষ্ট হইলে তোমাকে কেউ রিপ্লেসমেন্ট দিচ্ছে না। সো আমি এখানে চেঞ্জ করব। ফর এক্সাম্পল, এখন কি বলছে, ফর এক্সাম্পল ইউর সেলস টিম ক্যান হাইলাইট ইউর প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন ডিউরিং দ্য সেলস স্পিচ। যখন তুমি বিক্রি করবে তখন তাকে ডিফারেন্সিয়েশন গুলো উল্লেখ করতে হবে। যে ফর এক্সাম্পল, আমি আমার কেক বানাই দেশি মুরগির ডিম দিয়ে, আমি আমার সুগার ইউজ করি লাল সুগার ইউজ করি, অন্যদের মতো সাদা সুগার ইউজ করি না। এটা এই অবস্থাতে তোমার যদি প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন যেতে হয়, তাহলে সেলস পর্যায়ে যেতে হবে। তুমি আগে উৎপাদন পর্যায়ে যেতে পারবে না। প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, কস্ট ডিফারেন্সিয়েশন করতে হইলে তোমার সেলস পর্যায়ে না, বরং তোমাকে উৎপাদন পর্যায়ে কস্ট কাট করতে হবে। আর প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন গেলে তোমাকে সেলস পর্যায়ে তোমাকে বাড়াইতে হবে, যে আমি এই জিনিস করি, অন্যদের সাথে আমার ডিফারেন্স এই জায়গায়। এই হইলো আজকের লেকচার। কেউ আসো যে বুঝো নাই? সবাই কি ঘুমায় গেছো? বুঝছি না স্যার। স্যার, বুঝতে পারছি। কোনো কিছু আছে যেটা বুঝো নাই? এইখানে 2টা কোয়েশ্চন আমি বলছি, ব্রড কোয়েশ্চন, ভেরি 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 ইম্পর্টেন্ট। তুমি ধরে রাখতে পারো এই 2টা কোয়েশ্চনে মিড টাইম পাইছো। ঠিক আছে, আমি প্রমিস করছি 8 থেকে 10 মার্ক তোমরা এই চ্যাপ্টার থেকে পাবা, এবং 8 থেকে 10 মার্ক তোমরা পাবা মিড টার্মে। এই একটা চ্যাপ্টার পড়লে 8 থেকে 10 মার্ক পেয়ে যাবো। ঠিক থ্যাংক ইউ স্যার। সো আমি কোয়েশ্চন থ্যাংক ইউ বলে লাভ কি বেটা? গত সেমিস্টারে কয়টা এ প্লাস পাইছে আসছে? 8টা সেকশন মিলাইয়া। স্যার এত বড় কোয়েকশন আর মার্কে তো কম কেন স্যার? এগুলা 2টা লিখলেই চলে। আর এক কাজ করি, কোয়েশ্চনও বলে দিতেছি, তাহলে মার্কও তোমরাই দিয়ে দাও। না স্যার, মানে সময়ের সাথে মিলিয়ে স্যার লিখতে গেলে তো সবাই তো স্যার তুমি সবগুলা সময়ের পয়েন্ট সাথে মেনশন মিলাইয়া করে শুনো। তোমাকে আমি 1 ডেসক্রিপশন বছর লিখবে। সময় দিলে, তুমি একটা উপন্যাস লেখার চেষ্টা করবা। তোমাকে আমি 1 দিন সময় দিলে তুমি এই সেম বিষয়ের উপর একটা 1 পাতার একটা আর্টিকেল লেখার চেষ্টা করবে, রাইট? নাকি তখন উপন্যাস লেখা ট্রাই করবা? না স্যার, আর্টিকেলে লিখবো। আর্টিকেলে লিখবা। তো তোমাকে তোমরা তো এরকম না। তোমরা 1 বছর সময় দিলে ওই আর্টিকেলে লিখে নিয়ে আসবা। গত সেমিস্টারে অ্যাসাইনমেন্ট দিছিলাম না? কয়দিন সময় দিছিলাম? 1 মাস। 1 মাস মাত্র? জি স্যার। 2 মাস। 2 মাসের মতো সময় দিছিলাম, 1 মাস নাকি সময় দিছি? 2 মাস পরে কি নিয়ে আসছো? 2 দিনের কাজ তখন নিয়ে তো আসছিলা? বন্যা ছিল স্যার, বন্যা, পানি, বন্যা ছিল। কারেন্ট, এইবার বন্যার সব জায়গায় অন্য সমস্যা। কিছু, এইবার বন্যার জায়গায় অন্য কিছু আসবে। পিটটাম আসবে, তারপরে স্যার কি বলে সন্ধ্যা হয়ে যায় আগে আগে সেইটা আসবে। শীত আসবে স্যার, শীতে পড়ে গেছি স্যার, শীতে জ্বর উঠে গেছিল, এটা আসবে। বুঝছো? তো তুমি সাজ্জাদ, আমি যেটা বলতে চাইতেছি, এটা মজার কথা বলছি, আমি যেটা মূল কথা বলতেছি, তুমি মার্কের উপর ডিপেন্ড করে তুমি ততটুক ডিটেইলসে যাবা। তুমি তো সবকিছু লেখার দরকার নাই। বুঝছো? এখানে 2টা-3টা এক্সাম্পল দিছে। আমি মুখ দিয়ে বলার সময় দেখছো কতগুলো পেজ স্কিপ করছি, কারণ আমি মুখ দিয়ে বলে ফেলছি। মুখ দিয়ে বলতে আমি পুরাটা জিনিস পড়াইতে 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগছে। আমি পুরা জিনিস পড়াইছি। বুঝছো সাজ্জাদ? তুমি চাইলে জি স্যার। করে বলতে পারো। আমি তো তোমাকে বলছি তোমার হুবহু লিখার দরকার নাই। তুমি যতটুকু বুঝছো, যা বুঝছো কারেক্ট ভাবে লিখো, ফুল মার্ক পাবা।
ফুল মার্ক পাবা। বুঝছো? আমার মার্কিং একটু হাইয়ার দেখছো না? গত সেমিস্টারে যেটা পাওয়ার কথা ছিল তার থেকে বেশি পাইছো নাকি কম পাইছো? সাজ্জাদ মিয়া, বেশি স্যার। তাহলে এত চিন্তা করো না। তুমি তোমার কাজ করো, বাকিটা আমার উপর ছাড়ো। ঠিক আছে? জি স্যার। শর্মী বেগম কি হয়েছে? হাত তুলতেছো কি লিগা? আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন আসসালাম। ছিল স্যার। বলেন। স্যার 2 মার্কের জন্য কতটুকু লিখবো আর 3 মার্কের জন্য কতটুকু লিখবো, মানে একটু যদি বইলা দিতেন স্যার। এক কাজ করি, আমি আজকে থেকে নোট বেচা শুরু করে দিই। হ্যাঁ, 2 মার্কের জন্য এই নোট, 3 না মার্কের জন্য এই নোট। স্যার, আসলে স্যার এটা ভালো হইতো স্যার, কারণ পরীক্ষার সময় দেখা যায় স্যার লিখতে একটা প্রশ্ন 3-4 পেজ লিখতে লিখতে স্যার পরে দেখা যায় সব কমপ্লিট করতে পারি না স্যার। তো এই কেন জন্য 4 পেজ লিখবা 2 মার্কের জন্য? 2 না স্যার, 3 স্যার। 3 এর জন্য কেন 4 পেজ লিখবা? এটা তোমাকেই বুঝতে হবে শর্মী। বুঝছো? যথেষ্ট বড় হইছো, যথেষ্ট বড় হইছো। আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দিই। আর তো রেকর্ডিং এর দরকার নেই।